গল্প নৈবদ্য প্রণয়, লেখায় অক্ষরময়ী। দিন পেরিয়ে রাত নামার পূর্ব মুহূর্ত সন্ধ্যা হলেও রাত নামার আয়োজন শুরু হয় বিকাল থেকেই। সূর্য পশ্চিমাকাশে যতই হেলতে থাকে ততই ম্লান হয়ে আসে দিনের আলো। জানালার কাছ বের করে আসা সেই ম্লান আলোর দিকে চোখ পড়তেই হাত ঘড়ির দিকে তাকালো সৌদ। 5 বাজতে আর 5 মিনিট বাকি। সামনে বসা রোগীর জন্য প্রেসক্রিপশন তৈরি করে কলমদানিতে কলম রেখে দিল। অ্যাসিস্ট্যান্ট মাকসুদ পড়েছে চরম বিপাকে। দরজার সামনে তখনও বিশাল লম্বা লাইন, রোগীদের উপচে পড়া ভিড়। মাকসুদ অসহায়ভাবে একবার সৌদের দিকে তাকালো। সৌদ সেই অসহায়ত্বকে পাত্তা না দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রুমের পেছনের দিকে আরেকটা দরজা চলে গেছে পার্সোনাল লিফটের দিকে। গুড হেলথ ক্লিনিকের হাতে গোনা কয়েকজন ডাক্তার এই লিফট ব্যবহার করেন। টেবিল থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে দরজার দিকে যেতে যেতে মাকসুদের উদ্দেশ্যে বলল, তুমি জানো আমি 5টার পরে আর রোগী দেখি না, এমনকি চেম্বারও বসি না। সময় সম্পর্কে তোমার জ্ঞান খুবই কম। এত রোগীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছ কেন? এখন নিজে সামলাও। জি স্যার। মাকসুদ মাথা নিচু করে উত্তর দিল। সৌদের আদেশ সে কখনো অমান্য করে না, এমনকি কথার বিপরীতে কোনো প্রকার প্রত্যুত্তরও করেনি কখনো। সব কথার উত্তরে জি স্যার বলবে, এটি মোটেও তার মুদ্রাদোষ নয়। জি স্যার যেমন বলে তেমন কাজে সেটি প্রমাণ করে দেখায়। সকল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর অদ্ভুত গুণ রয়েছে মাকসুদের। গুড হেলথ ক্লিনিকের পেছনের অংশে পার্কের মতো বিশাল একটি স্থান রয়েছে। অন্যান্য হাসপাতাল কিংবা ক্লিনিকের মতো গুড হেলথ ক্লিনিক নোংরা, অপরিচ্ছন্ন কিংবা স্বল্প জায়গায় অবস্থিত নয়। শহর থেকে খানিকটা দূরে কোলাহলবিহীন শান্ত পরিবেশে প্রকৃতির সন্নিকটে অবস্থিত গুড হেলথ ক্লিনিক। সদর দরজা পেরিয়ে সোজা রাস্তা চলে গেছে ক্লিনিকের প্রবেশ দরজায়। রাস্তার একপাশে অ্যাম্বুলেন্স এবং কার পার্কিং, অপর পাশে রোগীর আত্মীয় স্বজন অবস্থানের জন্য ফাঁকা জায়গা রাখা হয়েছে। বড় বড় কয়েকটি গাছের গোড়া বাঁধানো আছে। এছাড়া সুসজ্জিত ফুলের বাগানও রয়েছে, যার দিকে তাকিয়ে এখানে আগত মানুষগুলোর মন একটু হলেও ভালো হয়ে যায়। মাঝখানে অবস্থিত বহুতল ভবন বিশিষ্ট গুড হেলথ ক্লিনিক। আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকায় সারা বছর এখানে উপচে পড়া ভিড় থাকে। দেশের সেরা এবং মেধাবী ডাক্তার, নার্সদের নিয়ে পরিচালিত গুড হেলথ ক্লিনিক। ক্লিনিকের পেছনের অংশে রয়েছে সবুজে ঘেরা অরণ্য। মূলত এই জায়গাটি স্টাফদের বাসভবনের জন্য বরাদ্দ। দূর হতে আগত স্টাফরা চাইলে এই সকল ভবনে বসবাস করতে পারে, যদিও শহরে সুযোগ সুবিধা রেখে এখানে তেমন কেউ থাকতে চায় না। নতুন স্টাফদের মধ্যে 2-4টে পরিবার অবশ্য মাস 6 এখানে থাকে। পরবর্তীতে ভালো কোনো বাসা ভাড়ার খোঁজ পেলেই চলে যায়। বাসভবনের দেখাশোনা করার জন্য ম্যানেজার রয়েছে, তাই কেউ না থাকলেও ম্যানেজার ঠিকই সবকিছু গুছিয়ে রাখে। কর্মচারীদের সার্বক্ষণিক পরিচর্যার ফলে ফুল ফল লেচে ভরপুর এই জায়গাটিকে জনপ্রিয় পার্কগুলোর থেকে কোনো অংশে কম মনে হয় না। বাসভবনের উল্টো দিকে একটি পুকুর আছে। পুকুর পাড়ে কিছু স্থান পর সিমেন্ট দিয়ে তৈরি কয়েকটি বসার স্থানও রয়েছে। ক্লিনিক থেকে বেরিয়ে সৌদ এসে পুকুর পাড়ের একটি বেঞ্চে বসে পড়ল। বর্ষা পেরিয়ে শরতের আগমন ঘটেছে কয়েকদিন হলো। এর মাঝে পুকুরের পাড়ে জেগে উঠেছে কাশবন। কতগুলো বছর পেরিয়ে গেছে, অথচ কাশবন আজও একই রকম আছে। পুকুরের টলমলে জলে কাশবনের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে সৌদ। স্থির প্রতিবিম্বে হঠাৎ একটি মেয়ের আবির্ভাব ঘটল। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল সৌদের। এই মেয়ে পেয়েছে কি? বেশ কয়েকদিন ধরে ঠিক এই সময় পুকুর পাড়ে এসে উপস্থিত হয়। এদিকটা তেমন কেউ আসে না, নির্জনই বলে চলে। সৌদ একান্ত একটু সময় কাটাতে এখানে এসে বসে। না জানি কোথা থেকে এই মেয়েটি এসে জুটেছে। মেয়েটি কি কোনোভাবে সৌদকে ফলো করছে? ফলো করার কারণে বা কি হতে পারে? কিডন্যাপের প্ল্যান থাকলে এতদিন ধরে ফলো করতে থাকতো না, এতদিনই অ্যাকশন নিয়ে নিত। কিছু বলতে চাইলে তাও এতদিনে বলে ফেলা উচিত ছিল। না, আজকে একটা ব্যবস্থা করেই ফেলবে। এভাবে বিরক্ত করতে আসে কেন? প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। মেয়েটা কি সেটা জানে? বেঞ্চ থেকে উঠে এপ্রনের পকেটে হাত গুঁজে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই যে শুনছেন? সৌদের ডাকে মেয়েটি মোটেও বিচলিত হলো না। তাকে দেখে মনে হলো সে সৌদের ডাকের অপেক্ষায় ছিল। মুচকি এসে সৌদের উদ্দেশ্যে বলল, আপনি এখানে আসবেন নাকি আমি আপনার কাছে যাব? মেয়েটির কথায় সৌদ বরং হকচকিয়ে যায়। আমার কাছে আসবে মানে? আমিই বা তার কাছে যাব কেন? সৌদের চেহারা দেখেই যেন মনের কথা বুঝে গেল। বেঞ্চ থেকে উঠে সৌদের দিকে এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো।
একটু আগে সৌদু যে বেঞ্চে বসেছিল সেখানে বিনা দ্বিধায় বসে পড়ল। অনুমতি নেওয়া কিংবা একবার বলার প্রয়োজনও বোধ করল না। মিনিমাম কার্টিসি জানে না। এবার সৌদির কপালে একটি ভাঁজ পড়ে গেল। মেয়েটি আরাম করে বসতে বসতে বলল, ওখানে থেকে কথা বললে আপনি শুনতে পেতেন না। আমাকে চিল্লিয়ে কথা বলতে হতো। স্বাভাবিক কথা জোরে বললে রোদ শোনায়, অথচ শক্ত কোনো কথা শান্ত স্বরে ধীরে বললে আদুরে শোনায়। মেয়েটি যে বেঞ্চের উপর বসেছিল, সৌদু সেদিকে তাকিয়ে দেখলো আসলেই দুটো বেঞ্চের মধ্যখানে বেশ খানিকটা দূরত্ব। সৌদুকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি আবার বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বসে আছি, আপনি দাঁড়িয়ে আছেন। এভাবে কি কথা বলা যায় নাকি? কি কথা বললেন? আপনি নিজেই তো ডাকলেন। কথা বলার জন্যই তো ডেকেছেন, তাই না? ও হ্যাঁ, আমিই তো ডেকেছি। সৌদের কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা না। এর থেকেও কঠিন মুহূর্তে এসে নিজেকে শান্ত রাখতে পারে। তাহলে এখন এমন হচ্ছে কেন? সৌদ ভেবে দেখলো, মেয়েটির এত স্বাভাবিক আচরণ তাকে নার্ভাস করে দিচ্ছে। তার নিজের আগে শান্ত হওয়া উচিত। বেঞ্চের একপাশে বসে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল, তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়ল। মেয়েটির সাথে কথা বলার জন্য মেয়েটির দিকে তাকাতেই দেখলো মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। সৌদ নিজেও অনেকক্ষণ তাকিয়ে রইল। অপরিচিত কারো চোখে বেশিক্ষণ চোখ রেখে তাকিয়ে থাকা যায় না। দুজনের একজন অবশ্যই চোখ ফিরিয়ে নেয়। কিন্তু মেয়েটির দিক থেকে এমন কোনো আভাস না পেয়ে সৌদ নিজেই চোখ ফিরিয়ে নিল। নিজের অস্বস্তি প্রকাশ না করে পুকুরের দিকে তাকিয়ে ধমকিয়ে বলল, এই মেয়ে ওভাবে তাকিয়ে আছো কেন? চোখ সরাও। মেয়েটির ঠোঁট দুটো মনে হয় হালকা প্রসারিত হলো। চোখ কিন্তু সরালো না। ওভাবেই তাকিয়ে বলল, আমি রোজ আপনার দিকে এভাবেই তাকিয়ে থাকি। রোজ মানে? একটা মেয়ে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, সে টেরও পেল না। ঝট করে মেয়েটির দিকে মুখ ঘুরিয়ে বলল, রোজ তাকাও মানে? আমি প্রায় মাসখানেক ধরে ওই বেঞ্চে বসে আপনাকে দেখে যাচ্ছি। আপনি খেয়ালই করেননি? মনোযোগ কোথায় থাকে আপনার? কেউ এসে তুলে নিয়ে গেলেও তো মনে হয় টের পাবেন না। তখন আমার কি হবে, ডাক্তার সাহেব? ফাজলামি করছো? এটা নিশ্চয়ই কোনো প্রাঙ্ক। শোনো মেয়ে, এসব আমার সাথে চলবে না। বুঝেছ? আমি মোটেও ফাজলামি করছি না। এটা কোনো প্রাঙ্কও নয়। এটা আমার জীবনের সুন্দর একটি সত্য। তোমার দেখি একটু লজ্জাবোধ নেই? অপরিচিত একটি ছেলের সাথে অসভ্যতামি করে যাচ্ছ। দেখো, ছোট বাচ্চা বলে মনে হচ্ছে না। যথেষ্ট বয়স হয়েছে। ভদ্র পরিবারের মেয়ের মতোই দেখাচ্ছে। সৌদের করা কথার কোনো প্রভাবই মেয়েটির উপর পড়ছে না। সে এবার দাঁত বের করে প্রশস্ত হেসে বলল, আপনি আমার সাথে খুব রুড বিহেভ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা তো ঠিকঠাক পারছেন না। আপনার কথা শুনে উল্টো আমার হাসি পাচ্ছে। আপনি যদি এভাবে রুড হওয়ার অভিনয় করতে থাকেন, আমি কিন্তু এখানে গড়াগড়ি দিয়ে হেসে ফেলতে পারি। তখন কিন্তু বেয়াদব বলতে পারবেন না। আসলে এই কথাগুলো রুড শোনাচ্ছে না। সৌদ মনে করার চেষ্টা করলো সে কি আদৌ কারোর সাথে কখনো উচ্চ বাক্য করেছে। সাথে সাথে জবাব পেল না। খুবই শান্ত এবং অল্পতে সন্তুষ্ট থাকায় সৌদ বেশিরভাগ সময় চুপচাপ থাকতেই পছন্দ করত। বাবা মা দুজনেই চিকিৎসক হওয়ার সুবাদে শৈশব থেকেই একাকিত্বের অভ্যাস হয়ে গেছে, যা এখন পর্যন্ত বহাল আছে। যৌবনের প্রথম প্রহরে অবশ্য বসন্তের দমকা হাওয়ায় খানিকটা চঞ্চল হয়ে গিয়েছিল, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী ঝড় হাওয়া। ফিরতি পথে শান্ত, চুপচাপ সৌদকে আত্মকেন্দ্রিক ও অল্পবয়সীতে পরিণত করে গেছে। সৌদ চাইলেও আনন্দ, কষ্ট কিংবা রাগের মতো নিজস্ব অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারে না। অন্যদিকে মেয়েটিকে কথার মাঝে থেমে গিয়ে হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠলে, অপরিচিত। ভালো কথা বলেছেন তো। আপনার নামটা তো জানা হয়নি। ডাক্তার সাহেব, নামটা যদিও খারাপ না, তবুও ভালোবাসার মানুষটির নাম জানবো না, এটা কোনো কথা? ভালোবাসা? ভালোবাসার মানুষ? তুমি কি পাগল? মাথার কোথাও সমস্যা আছে? শুনো মেয়ে, এটা মানসিক হাসপাতাল নয়। তোমার মানসিক ডাক্তারের চিকিৎসা নেওয়া উচিত। ওয়েট আ মিনিট, বাই এনি চান্স ডিড ইউ রান অ্যাওয়ে ফ্রম মেন্টাল হসপিটাল? আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আর আপনি কোথায় মেন্টাল হসপিটাল নিয়ে বসে পড়লেন? দেখি, এদিকে ঘুরুন। আপনার এপ্রনে নেমপ্লেট লাগানো আছে, সেখান থেকে দেখে নিচ্ছি। আপনাকে নাম বলতে হবে না।
বদ্ধ পাগল মেয়েটির সাথে সেদিন কথা বলতে যাওয়াই সৌধের ভুল হয়ে গেছে। এজন্য সে খুব কম কথা বলার চেষ্টা করে। একবার নিজ থেকে আরেকজনের সাথে কথা বলতে গিয়ে আজীবনের জন্য ফেঁসে গেল। এবার তো স্বয়ং পাগলের পাল্লায় পড়ে গেছে। সৌধ মেয়েটির দিকে ফিরে তো তাকালে না, উল্টো অপর দিকে আরেকটু ঘুরে বসলো। মেয়েটিও কম যায় না, চট করে উঠে একদম সৌধের সামনে দাঁড়িয়ে পড়ল। কোমর বাঁকিয়ে সৌধের বুকের কাছে মুখ নামিয়ে এনেছে। সৌধের বুকের বা পাশে নেমপ্লেটে ডান হাত ছুঁয়ে দিল। বিড়বিড় করে উচ্চারণ করলো, ইয়াদ্দান আরেফিন। তৎক্ষণাৎ সোজা হয়ে সৌধের দিকে তাকিয়ে বলল, আপনার নাম তো অনেক বড় ডাক্তার সাহেব, এত বড় নামে ডাকতে পারবো না। সৌধ তখনও নিঃশ্বাস আটকে স্থির হয়ে বসে আছে। মোহগ্রস্তের মতো বলল, ইয়াদ্দান আরেফিন সৌধ। বাম হাতে তর্জনী গালে ছুঁয়ে কিছুক্ষণ গভীর চিন্তাধারার পর মেয়েটি বলল, উহু, আমি সৌধ বলে ডাকবো না, আপনি ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব বলেই ডাকবো। বাই দা ওয়ে, আমি রিফাতুন জান্নাত। ছোট করে সবাই রিফা ডাকে। তারপর বেঞ্চের উপর পাশে রাখা ব্যাগ তুলে নিয়ে বলল, আজকে আসি ডাক্তার সাহেব, বাকি কথা কালকে হবে। কোমর সমান ঘন কালো বেনুনি দুলিয়ে অস্তমিত সূর্যের সাথে বিদায় নিল মেয়েটি। বেঞ্চে বসে সৌধ তখনও বিড়বিড় করছে, উন্মাদ, বদ্ধ উন্মাদ। নীল আকাশে সাদা মেঘের বেলা ফুরফুর করে উড়ে যাচ্ছে। মেঘদলকে দেখে মনে হচ্ছে সদ্য কিশোরী দিকবিদিক শূন্য হয়ে ছুটে চলছে। রিফা তার মলিন হয়ে যাওয়া সাদা জামাটি বের করে গায়ে জড়ালো। এবার একটা জামা কিনতে হবে। শুধু একটা কিনে কি আদৌ হবে? আলমারিতে রাখা বাকি 3টে জামারও একই অবস্থা, রং ঝলসে গেছে। রিফা তার ব্যাগ হাতে তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সকালে নরম রোদে আঙ্গিনায় বসে তরকারি খুঁজছে রিক্তা। মায়ের মলিন চেহারার দিকে তাকিয়ে রিফার সকল আবদার মিয়ে গেল। দারিদ্রতার জালে যেদিন থেকে আটকে গেছে সেদিন থেকে মা নামক মানুষই বদলে গেছে। মৃত বাবার রিটায়ারমেন্টের স্বল্প টাকায় কোনোরকম সংসার চালিয়ে নেওয়ার দায়িত্ব মায়ের বয়স বাড়িয়ে দিয়েছে। চেহারা দেখে বয়স অনুমান করার আর উপায় নেই। দেখতে 40 মহিলাটির বয়স হয়তো 30-এর একটু বেশি। মায়ের চামড়া কুচকে যাওয়া চেহারা দেখে প্রতিনিয়ত রিফার অন্তরাত্মা কেঁপে ওঠে। বাবাকে হারিয়ে মায়ের ছায়াতেই তো বেঁচে আছে। সেই মা কখনো তাকে ছেড়ে যাবে, এমন দিনের কথা কল্পনা করার আগেই দম বন্ধ হয়ে আসে। মায়ের পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে রিফা বলল, মা আমি আসছি। রিক্তা না জবাব দিল, আর না চোখ তুলে চাইল। সে আপন মনে আলুর খোসা ছাড়িয়ে যাচ্ছে, যেন কোনো কথাই সে শুনতে পায়নি। হতাশ হয়ে রিফা পা চালিয়ে গেট পেরিয়ে রাস্তায় চলে এলো। মায়ের এমন নির্লিপ্ততা আচরণ আজকে নতুন নয়। ঠিক কবে থেকে এসবের শুরু রিফার মনে নেই। তবে বাবা বেঁচে থাকতে মা এমন ছিল না। বাবার মৃত্যু, শোক, সংসারের দায়িত্ব, আর্থিক চাপে মানুষটি খিটখিটে মেজাজের হয়ে গেছে। কে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কিভাবে দিন কাটাচ্ছে, কোনো কিছুই এর রিক্তাকে ভাবায় না। ঘর সংসারের কায়দায় রান্নাবান্না করেই তার দিন কেটে যায়। সন্ধ্যা হলে পুরনো 21 ইঞ্চির সোনি টিভির সামনে বসে পড়ে। রাত নামতেই আবার রান্নার আয়োজন, এই তো তার নিত্যদিনের রুটিন। রিফা ভেবে পায় না, একটা মানুষের আচরণ এমন রোবটিক হয় কিভাবে। প্রয়োজনের বাইরে দুটো কথা বলে না। প্রতিবেশী ভাবিদের আড্ডায় রিক্তাকে কখনো দেখা যায় না। কেউ সেদে এসে কথা বললেও রিক্তার ঠান্ডা আচরণের কারণে দ্বিতীয়বার আসার ভুল করে না। রিফা না হয় বড় হয়েছে, নিজের দায়িত্ব নিতে শিখেছে। কিন্তু ছোট দুটো ভাই রিদম, রায়হানের কথা কি সে ভাবে না? রিদম সবেমাত্র হাই স্কুলে অ্যাডমিশন নিয়েছে। রায়হান এখনো কেজি 4-এর ছাত্র। রিফার সারাদিন কাটে বাইরে, ভাইদের সাথে দেখা হওয়ার সুযোগ মিলে সেই রাতের বেলা। সে বাড়ি ফিরলেই হাত মুখ ধুয়ে দুই ভাই তার ঘরে চলে আসে। রিফার বিছানার উপর বসে গুনগুনিয়ে বই পড়ে। রিফা তার পড়ার টেবিলে বসে মাঝে মধ্যেই নিজের পড়া বন্ধ করে ভাইদের পড়া দেখে। কি সুন্দর রাত দুলিয়ে দুলিয়ে গুনগুনিয়ে পড়ছে। অথচ এদের সারাদিন রাতে রোদে মাঠে দৌড়ে দৌড়ে। আগে তবুও রিদম রায়হান একসাথে স্কুল যাওয়া আসা করত। কিন্তু এখন রিদমের হাই স্কুলে অ্যাডমিশন নেওয়ার ফলে বাড়ি ফিরে বিকালবেলা। রায়হান দুপুরবেলা স্কুল থেকে ফিরে বিকাল পর্যন্ত একাই বাড়ির মধ্যে ঘুরে ফিরে। বিছানায় চিত হয়ে শুয়ে থাকে, জানালা দিয়ে আকাশ দেখে। বিকালে ভাই এলেই দুজনে দৌড় মারে মাঠের দিকে। বাচ্চা দুটোর প্রতি এমন অবহেলা দেখে রিফার খারাপ লাগে। কোথায় তার শৈশব কেটেছে বাবা মায়ের আদরের, আর এই বাচ্চা দুটো। টুংটাং বেল বাজিয়ে রিক্সাগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তাদের উদ্দেশ্য রিফার মনোযোগ আকর্ষণ করা। যদি রিফা তাদের রিক্সার যাত্রী হতে চায়,
কিন্তু রিফার তো পায়ে হেঁটেই যেতে হবে। রিকশায় উঠলেই 15 টাকা গায়েব। পথ যদিও কম নয়, তবুও টাকা বাঁচাতে রিফারও যেতে যায়। রোজ কলেজ যেতে রিফার ভালো লাগে না। আবার বাড়িতে থাকলেও দম বন্ধ লাগে। যদিও ক্লাস স্কিপ করার উপায় নেই। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্তটাই ছিল পুরোটা ভুল। রোজ ক্লাস না করলে কিছুই বোঝা যায় না। এর থেকে মানবিকের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইসলামিক ইতিহাস নিয়ে পড়লে এভাবে রোজ ক্লাস করতে হতো না। ক্লাসের এই সময়টুকু আরো দুটো প্রাইভেট পড়ানো যেত। দুপুরবেলা বাড়ি ফিরে রায়হানের সাথে আড্ডা দেওয়া যেত। কিন্তু হায়, এখন কি আর উপায় আছে? সারাদিন ক্লাস করে ছুটতে হয় বাড়ির দিকে। রায়হানকে খাইয়ে নিজে দুমুঠো খেয়ে আবার ছুটতে হয় প্রাইভেট পড়ানোর উদ্দেশ্য। শুক্রবার বাদে বাকি 6 দিন 3টে প্রাইভেট পড়ানোর পর রিফার শরীর একদমই নিতির পড়ে। এখন অবশ্য একটা প্রাইভেট নেই। 1 ঘন্টা রেস্ট পাবার লোভে পড়ে রিফার কখনো খুব আনন্দ হচ্ছে, আবার মাস শেষে হাত খরচের চিন্তায় সকল আনন্দ পালিয়ে যাচ্ছে। রিফার এত দুশ্চিন্তার মাঝে জীবন কাটাতে ভালো লাগে না। সে যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করে। সারাক্ষণ মুখে মেকি হাসি লেগেই থাকে। অন্তরে দুঃখের বন্যা বয়ে গেলেও মুখে থাকে অমলিন। বাড়ির বাইরে সবার কাছে সে একজন সুখী মানুষ। কলেজে হই হুল্লোড় করা মেয়ে হিসেবে পরিচিত মুখ রিফা। প্রতিদিনের মতো কলেজ থেকে ফিরে যাবতীয় কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়ল টিউশনের উদ্দেশ্যে। রিফার বাড়ির পাশেই প্রথম স্টুডেন্টের বাড়ি। এরপরে দুটি একটু দূরেই, হেঁটে 20 মিনিটের পথ। গুড হেলথ ক্লিনিকের আবাসিকের ভিতর দুজন চিকিৎসকের বাচ্চাকে পড়াতো। একজন চিকিৎসক বাড়ি বদলে ফেলায় রিফার টিউশনি ছুটে গেল। এখনো নতুন টিউশনি খোলা হয়নি। সামনের মাসেই একটা টিউশনি খুঁজে নিতে না পারলে মাসিক খরচে টান পড়বে। রিফা অবশ্য সেসব নিয়ে খুব বেশি চিন্তিত নয়। মাকে এখনো টিউশনির ব্যাপারটা জানানো হয়নি। এমন অনেক কথাই রিফাকে মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়। মাকে ছোটখাটো বিষয়ে জানাতে ভালো লাগে না। কিছু বলা মানে মনের চাপ কমার পরিবর্তে আরো বেড়ে যাওয়া। কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়ানোর? পরপর দুটো টিউশনি শেষ করে রিফা যথারীতি পুকুর পাড়ের দিকে এলো। সৌদের বেঞ্চ থেকে খানিকটা দূরের বেঞ্চে বসে পড়ল। সৌদ রৈত্রিক বাচ্চায় পুকুর পাড়ে এসে বসে পুকুরের শান্ত জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটা 6টা 55 মাত্র আবার চলে যায়। এই কয়েকদিনে সৌদকে এমন রুটিন মেনে চলতে দেখেছে রিফা। রিফার ছুটে যাওয়ার টিউশনিটি ছিল ঠিক এই সময়, বিকেল 5টা থেকে 6টার মাঝে। একটা টিউশনি শেষ করে এখানে আসতে আসতে অবশ্য প্রায় 5টা পেরিয়ে যায়। প্রতিদিন এসে দেখে সৌদ আগিয়ে এসে বসে আছে। আজও রিফার আসতে দেরি হয়ে গেছে। জলে সৌদের শূন্য দৃষ্টি রিফার কিছুটা মন খারাপ হলো। গতদিনের ঘটনার ফলে রিফা খানিকটা প্রশয় পেয়েছে। নিজের স্থান থেকে উঠে সৌদের বেঞ্চে পাশে বসল। তবুও সৌদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতা ভেঙে রিফা নিজে থেকেই বলল, 4টা থেকে 6টা পরপর দুটো টিউশনি ছিল এখানে। এই ক্লিনিকের দুজন চিকিৎসকের মেয়ে, বিথি এবং বর্ষা। বিথিরা হঠাৎ শহরের শিফট হওয়ায় টিউশনটা আর রইল না। সকালে ওরা চলে গেল, বিকালে আমি পড়াতে এলাম। আমাকে অবশ্য আগেই জানিয়েছিল। কবে থেকে বাড়ি খুঁজছে, কবে বাড়ি পেল, কবে শিফট হবে, সবকিছুই আমি জানতাম। ভাবি খুবই মিশুক মানুষ। সময় পেলেই আমার সাথে গল্প জুড়ে দিত। সবকিছু জানার পরে সেদিন বর্ষাকে পড়ানো শেষ করে আমি বিথিকে পড়াতে চলে গেলাম। দরজায় বড় একটা তালা ঝুলছে। তালা দেখেই মনে পড়লো আজকে সকালেই তো ওরা চলে গেছে। অনেকদিনের অভ্যাস তো, তাই সব জানার পরেও অভ্যাসবশত চলে গিয়েছিলাম। এইটুকু বলে রিফা বন্ধ ঠোঁটেই বাঁকা হাসল। সৌদের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করল, কিন্তু সে নির্লিপ্ততা। তবুও রিফা বলে গেল, অনেকদিন যাবৎ আসা যাওয়ার সুবাদে কেয়ারটেকার চাচার সাথে কিছুটা পরিচয় আছে। উনি আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, বিথিরা তো আজকে সকালেই চলে গিয়েছে। তোমাকে বলে যায়নি? আমি বললাম, জি চাচা, বলে গেছে। তাহলে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? চাচার কথা মনে পড়লো, আসলেই অনেকক্ষণ ধরে বন্ধ দরজার সামনে আনমনেই দাঁড়িয়েছিলাম। বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, তখনই পুকুর পাড়ের দিকে চোখ পড়ল। মনটাও বিক্ষিপ্ত ছিল, তাই ভাবলাম কিছুক্ষণ বসে যাই। এখানে এসে আপনাকে দেখতে পেলাম, সেই প্রথম আপনাকে এত কাছে থেকে দেখেছিলাম। এর আগে দেখিনি তেমন নয়। বর্ষাকে পড়ানোর পর বিথিকে পড়াতে যাওয়ার সময় মাঝে মধ্যে দূর থেকে আপনাকে চোখে পড়ত। আপনি তো রোজেই 1 ঘন্টা এখানে বসে থাকেন। আমি তখন উত্তরে খেয়াল করিনি।
কিন্তু সেদিনের পর আমি রোজ টিউশনি শেষে এখানে এসে বসি। নিরিবিলি পরিবেশে আপনার পাশে বসে থাকলে আমার মন ভালো হয়ে যায়। সৌভ এতক্ষণ সামনের দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। শেষ কথাটি শুনে রিফার দিকে তাকালো। রিফা তাকিয়ে আছে পুকুরের শান্ত জলের দিকে। জলে সৌদের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল। এখনো সে জলে সৌদের প্রতিবিম্বকে দেখছে আর সৌদ দেখছে তাকে। সৌদের শান্ত চেহারা এখন রাজ্যের বিরক্তি। রিফার অবশ্য ভালো লাগছে। মনে মনে ভাবলো, যাক অবশেষে ডাক্তার সাহেব প্রতিক্রিয়া দেখিয়েছে। চোখে মুখে ফুটে উঠল দুষ্টুমি হাসি। প্রতিবিম্ব থেকে চোখ সরিয়ে সৌদের দিকে তাকিয়ে রইল। না সৌদ দৃষ্টি সরিয়ে নিচ্ছে, না রিফা। এর মাঝে রিফা আর একটু দুষ্টামি করে বসল। বাম চোখটা বন্ধ করে চোখ মারল। রিফার এমন যে ভেবাচেকা খেয়ে মুহূর্তেই চোখ ফিরিয়ে নিল সৌদ। সে কিছু বলার আগেই রিফা স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো যেন কিছুই হয়নি। সৌদকে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, আজকে যাবেন না? 6টা তো বেজে গেছে। কথা শেষে আর না দাঁড়িয়ে বেনুনি দুলিয়ে চলে গেল। সৌদ তার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বেজে 1 মিনিট হয়ে গেছে। এই প্রথম সৌদের রুটিন এলোমেলো হলো। বেড টেবিলের উপর রাখা ফোনটি অনেকক্ষণ ধরে বেজেই চলেছে। তারই পাশে বিছানায় আটশোয়া হয়ে বই পড়ছে সৌদ। একবার, দুবার করে পরপর 3বার ফোন কেটে দিয়েছে সে। তবুও অপর পাশের মানুষটির ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে, যেন সে আর কথা না বলে থামবে না। অবশেষে বিরক্ত হয়ে চতুর্থবার সৌদ কল রিসিভ করলো। হ্যালো। কল ধরছিলে না কেন? দেখছি যখন কল রিসিভ করছি না, তার মানে তোমার সাথে কথা বলতে চাইছি না। তবুও বারবার কল দিয়ে বিরক্ত করছো কেন? আমি তোমাকে বিরক্ত করছি? অবশ্যই করছো। বেয়াদব ছেলে। বাবার সাথে কিভাবে কথা বলতে সেটা কি ভুলে গেছো? শেখানোর বয়সে কেউ শেখায়নি, তাই জানা নেই। আমার দোষ দিচ্ছ? এটাই কি সত্য নয়? অস্বীকার করতে পারবে? তোমার ভবিষ্যতের জন্যই দিনরাত পরিশ্রম করেছি। তোমার ভালো পড়াশোনার জন্যই তোমাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয়েছে। সেরা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, উত্তম পরিবেশ, তোমাকে সবকিছুই সেরাটা দেওয়া হয়েছে। সেই তুমি এখন আমাকে দোষী করছো। একবারও ভেবে দেখেছো আমি কি চেয়েছি? কখনো চাইনি। আমার সাথে তোমার দেখাই বা হতো কয়টা দিন? ওই তো 2 ঈদের ছুটিতে। তবুও তুমি দিন রাত হাসপাতালে থাকতে আর আমি বাড়িতে। পাশে বসে কখনো আমার কেমন আছি, কিভাবে আছি জানতে চাওনি। আজকে কেন জানতে চাইছো? আজকে কেন পাশে পেতে চাইছো? বৃদ্ধ বয়সে একাকী লাগছে বলে? নির্ভরতা খুঁজছো? আমি এখনো এতটা দুর্বল হয়ে যাইনি যে অন্যের উপর নির্ভর হতে হবে। আমার কাউকে প্রয়োজন নেই। তোমার ক্যারিয়ারের কথা ভেবেই বলছি, কানাডায় চলে এসো। এখানে আমি সব রেডি করে রেখেছি। তুমি এলেই এখানে সেরা হাসপাতালের চিকিৎসক হিসেবে জয়েন করতে পারবে। কি পেয়েছো তুমি অল্পায় সেই হাসপাতালে? ছাড়তে চাইছো না কেন? আমি আমার মতো থাকতে চাই। নিজের পছন্দ মতো বাঁচতে চাই। তোমার ইচ্ছে মতো চলতে চলতে আমি ক্লান্ত। আমি আসবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বারবার কল দিয়ে আমাকে বিরক্ত করবে না। রাখছি। অপর পাশের ব্যক্তিটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে মোবাইলটি বিছানায় ছুঁড়ে ফেলে দিল। পড়ার মনোযোগ একদম নষ্ট হয়ে গেছে। বিছানা থেকে উঠে সৌদ ড্রয়িং রুমে গেল। গ্লাসে পানি ঢেলে নিয়ে চেয়ারে বসে পড়ল। ধীরে ধীরে গ্লাসে চুমুক দিচ্ছে আর চারপাশে তাকিয়ে দেখছে। নিস্তব্ধ রাতে পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে এসে লাগছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। সৌদ চেয়ারে হেলান দিয়ে সেই সব শব্দের দিকে মনোনিবেশ করল। শুনশান বাড়িটিতে একা থাকতে ভালো লাগে না, তবুও থাকতে হয়। একা থাকা কোনোকালেই তার পছন্দ ছিল না, কিন্তু চিরকাল তাকে একাই থাকতে হয়েছে। ছোটবেলায় মায়ের মৃত্যুর পর চিকিৎসক বাবা তার সবটুকু সময় ব্যয় করেছে কাজের পিছনে। কাজের লোকের ভরসায় সৌধকে বাড়িতে রেখে নিশ্চিন্ত থাকত। কাজের লোকেরা থাকতো তাদের নিজের মতো। ছোট্ট সৌধ যখন বাড়িতে একা থাকা নিয়ে নালিশ করেছিল, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বোর্ডিং স্কুলে। হাই স্কুল জীবন থেকেই সৌধের বাড়ির বাইরে একা থাকতে হয়েছে। এরপর আর ফিরে দেখাতে হয়নি। আসলে সৌধ নিজেই ফিরে দেখায়নি। বাবার একটু আদরের জন্য যখনই হাত বাড়িয়েছে তখনই বাবা তাকে আরো দূরে সরিয়ে দিয়েছে। বাবার প্রতি অভিমান জমে জমে তা এক সময় রাগে, ক্ষোভে পরিণত হয়েছিল। কিন্তু এখন রাগ, ক্ষোভ, অভিযোগ কিংবা ভালোবাসার কোনোটি এর অবশিষ্ট নেই। পৃথিবীতে সে একাই কথা মেনে নিয়ে চলতে শিখেছে।
আর কারো সঙ্গের আশা করে না। তবুও মনের মধ্যে অদ্ভুত এক শূন্যতা। নির্জন রাতে মন খারাপের সুর বাজে। শান্ত বাড়িটির চার দেয়ালের মাঝে একটুখানি কোলাহলের একাঙ্কা জাগে। কাজ থেকে ফিরে কারোর সাথে বসে কথা বলতে মন চায়। ব্যস্ততম দিনটি কিভাবে কেটেছে সেই গল্প কাউকে শোনাতে ইচ্ছে করে, কিন্তু হায়, ক্লান্ত সৌধ যখন কাজ শেষে বাড়িতে প্রবেশ করে বাড়ির শূন্যতা যেন আরো বেড়ে যায়। কাজের বাইরে মন খুলে কথা বলার মতো কেউ নেই তার পাশে। খা খা করা এই বাড়িটিতে এই উপলব্ধি দ্বিগুণ হয়। আজকাল পুকুর পাড়ে নিরিবিলি পরিবেশে থেকে রিফার হাত নেড়ে অনবরত কথা বলার সৌধকে বেশি টানে। প্রতিদিন বিকেলে সে যেন রিফার আসার অপেক্ষায় করে। মুখ ফুটে সে কথা কখনো রিফাকে বলা হয়নি, কিন্তু সৌধ জানে সন্ধ্যে ঘনিয়ে আসার সেই সময়টুকুতে রিফার পাশে বসে থাকতে অনেক ভালো লাগে। ক্লান্তি অনেকটাই কেটে যায়। রিফার রোজ আসে, নিজের সম্পর্কে অনেক কিছু বলে। সৌধ শুধু শুনে যায়, কখনো কোনো উত্তর দেয় না, কোনো প্রশ্ন করে না। ড্রয়িং রুমে চেয়ারে বসেই সৌধ পুকুর পাড়ের সেই মুহূর্তের কথা ভাবছিল। হঠাৎ দেয়াল ঘড়ির ধম ধম শব্দে ভাবনাচ্ছেদ ঘটল। ঘড়ির দিকে তাকিয়ে গায়ে ঝাড়া দিয়ে উঠল। আজকাল সকল নিয়মকানুন এলোমেলো হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটি মেয়ের কারণে। হতাশ সৌধ ভারী শরীরটিকে টেনে বেডরুম পর্যন্ত নিয়ে এলো। তারপর শরীরের ভর ছেড়ে দিল বিছানায়। রুমে তখনও লাইট জ্বলছে, দক্ষিণের খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস প্রবেশ করছে। সৌধ বসে আছে পুকুর পাড়ে সেই নির্দিষ্ট আসনটিতে। গায়ের এপ্রন খুলে পাশে রেখে দিয়েছে। অস্থির দৃষ্টি বারবার দক্ষিণ পূর্ব দিকের রাস্তার দিকে তাকাচ্ছে। এই রাস্তা দিয়েই রিফা আসে, কিন্তু আজ আসেনি। ঘড়ির কাঁটা প্রায় 6টা ছুঁই ছুঁই। অন্যদিন বাচ্চার একটু পরেই ক্লান্ত মুখশ্রী দিয়ে একটা হাসি নিয়ে সৌদের দিকে এগিয়ে আসতো। না জানি আর কি হলো। সৌদের অস্থিরতা যখন সেই সীমানা পৌঁছে যাচ্ছিল তখনই সৌদের পেছনের দিক থেকে উদয় হলো রিফা। চঞ্চল ভঙ্গি দিয়ে খুব স্বাভাবিকভাবেই সৌদের পাশে বসে পড়ল, যেন সে ঠিক সময় এসেছে। সৌদের খুব ইচ্ছে হলো রেগে মেগে একটা ধমক দিতে, কঠিন গলায় বলতে, এতক্ষণ তোমার আসার সময় হলো রিফাতুন। তুমি জানতে না আমি অপেক্ষায় আছি? রিফা হয়তো বলবে, জ্যামে পড়ে গিয়েছিলাম। আপনি কি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলেন? আবার প্রশ্ন করছো যে? রোজই তো থাকি। কই, আমাকে তো কখনো বলেননি। বলতে হবে কেন? রে, আমার জানতে হবে না? তো জেনে নিবে। কিভাবে জানবো? আপনি তো কখনো বলেননি। সব কথা বলতে হবে কেন? তুমি বুঝে নিলেই তো হয়। এই যেমন এখন বুঝে নিতে হবে যে আপনি খুব রেগে আছেন। রেগে থাকা স্বাভাবিক নয়। আসতে দেরি হবে এটা জানাতে তো পারতে। আমার চিন্তা হচ্ছিল, কিভাবে জানাবো? আপনার ফোন নাম্বারই তো জানি না। জেনে নেননি কেন? চাইলেই দিবেন, একবার চেয়েই দেখো। এরপর রিফা তার মোবাইলটি সৌদের হাতে তুলে দিয়ে বলবে, আপনার মোবাইল নাম্বারটি দেন তো ডাক্তার সাহেব। সৌদ নিজের হাতে রিফার মোবাইলে নিজের কন্ট্যাক্ট নাম্বার সেভ করে দিবে। নিজের নামে সেভ করবে না, ডাক্তার সাহেব নামে সেভ করে দিবে। মোবাইলটি যখন রিফাকে ফিরিয়ে দিবে তখন রিফা কি নামটা দেখে খুশি হবে? হবে হয়তো। ভাবনার অতল বহর থেকে সৌদ ফিরে এসে দেখল রিফা তখনও নিশ্চুপভাবে শান্ত জলের দিকে তাকিয়ে আছে। নিজের ভাবনা চিন্তায় সৌদ বিব্রত বোধ করল। নিজেকে স্বাভাবিক করতে হালকা কেশে নড়েচড়ে বসল। রিফার মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্য অবশ্য ছিল, ফলও পেল। জলের দিকে তাকিয়ে রিফা বলল, 6টা পার হয়ে গেছে। আপনি যাচ্ছেন না কেন ডাক্তার সাহেব? রিফার কথা শুনে সৌদের প্রচন্ড রাগ হলো। এই মেয়ে সবসময় ছলচাতুরি করে। এতক্ষণ জলের ছায়া তাকে দেখছিল। সৌদ যে তার দিকে তাকিয়েছিল তাও দেখে ফেলেছে। নিজের বোকামির জন্য সৌদ ধরা পড়ে গেল। কিন্তু রাগ জাগল রিফার প্রতি। কি দরকার সরাসরি না তাকিয়ে জলের ছায়ার দিকে তাকানোর? তার উপর এতক্ষণ পরে সে এখন বলছে, আমি চলে যাচ্ছি না কেন? কোনো কথা নেই, বার্তা নেই। কেন দেরি হলো তা নিয়ে কোনো বক্তব্যই নেই। এই কেমন খামখেয়ালিপনা? সৌদকে পেয়েছে নাকি? সৌদ কি চিড়িয়াখানার কোনো প্রাণী নাকি? যখন ইচ্ছে এসে দেখে যাবে। অথবা কোনো কনফেস বক্স? ইচ্ছে মতো নিজের মনের কথা বলবে। আজ যখন সৌদ শোনার অপেক্ষায় আছে তখন ঠিকই চুপচাপ বসে আছে। বড্ড লাই পেয়ে গেছে। সৌদের মনে হলো এবার কিছু না বললেই নয়।
বেশ কঠিন স্বরেই সৌদ কথা বলতে শুরু করলো। রিফাতুন। সৌদের এক সম্বোধনেই রিফার হৃদয়ে শীতল বাতাস বয়ে গেল। মুখ যেন আরো উজ্জ্বল হলো। সৌদের দিকে তাকিয়ে বলল, সবাই আমাকে রিফা বলে ডাকে। এই যে আপনি যখন রিফাতুন বলে ডাকেন, অদ্ভুত এক অনুভূতি জাগে। নিজের নামটা নিজের কাছে বেশ ভালো লাগে। সৌদের মনে তখন রাজ্যের বিরক্তি। নিজের প্রতি সে নিজেই বিরক্ত। রিফার উচ্ছ্বাসিত কণ্ঠস্বর তাকে ছুতে পারল না। সে কঠোর চোখে রিফার দিকে তাকিয়ে বলল, কথার মাঝখানে কথা বলবে না। এমন স্বভাব আমার খুবই অপছন্দের। কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আমার মনে হয় কথাগুলো তোমাকে আগেই বলা উচিত ছিল। তবুও খুব একটা দেরি হয়ে যায়নি। কিছুক্ষণ নীরবতা পালনের পর সৌদের চেহারায় কাঠিন্য ভাব চলে এলো। সে ভার মুখে প্রচন্ড বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো নিজে থেকে বুঝতে পারবে, কিন্তু আমি ভুলছিলাম। তুমি হয়তো খুবই বোকা, তাই বুঝতে পারোনি। অথবা শৃঙ্খলাবিহীন পরিবেশে বেড়ে ওঠা বকে যাওয়া কোনো সন্তান, যে নিজের মনমর্জির মতো চলাফেরা করে। অন্যের মতামতের গুরুত্ব যার কাছে তুচ্ছ, মূল্যহীন। তুমি বেশ কয়েকদিন ধরেই অযথা আমাকে বিরক্ত করছো। কিছুতেই বুঝতে চাইছো না তোমার প্রতি আমার কোনো প্রকার আগ্রহ নেই। হয়তোবা বুঝেও অযথা কামকেয়ালিপনা করছো। তোমার মতো মেয়ের দ্বারা সবকিছুই সম্ভব। এতদিন সহ্য করেছি, তোমাকে সময় দিয়েছি, কিন্তু তুমি দিন দিন সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। তোমার মতো মেয়েরা ভালো মানুষই ডিজার্ভ করে না। আজ শেষবারের মতো বলছি, আমাকে বিরক্ত করা বন্ধ করো, না হলে এর পরিণাম ভালো হবে না। অবশ্য তোমার মতো মেয়েরা পরিণামের পরোয়া করে বলে মনে হচ্ছে না। দিনের পর দিন একটা অচেনা ছেলের পিছনে ঘুরতে লজ্জা করছে না? ন্যূনতম কুণ্ঠাবোধ করছো না? আত্মসম্মান জলাঞ্জলি দিয়েছ নাকি কখনো আত্মসম্মান ছিলে না? সৌদের বিষবাক্য রিফার মনে বেতের আঘাতের মতো ব্যথা সৃষ্টি করেছে। সে ছলছল নয়নে অবাক হয়ে চেয়ে আছে সামনে বসা মানখটির দিকে। হ্যাঁ, রিফা মেনে নিচ্ছে সে নিজে থেকেই সৌদকে পছন্দ করে ফেলেছে। সৌদের সম্মতি কখনো পায়নি এবং কখনো চায়নি, কিন্তু তাই বলে সৌদকে বিরক্তিও করেনি। অযথা কোনো দাবি নিয়ে সামনে এসে দাঁড়ায়নি। শুধু বিকালের এই একটা ঘন্টায় সৌদের পাশে চুপচাপ বসে থাকত। নীরবতায় বিরক্ত হয়ে কখনো দু চারটে মনের কথা বলে ফেলত। সৌদ তো কখনো তাকে চলে যেতে বলেনি, তাড়িয়ে দেয়নি অথবা নিজে উঠে চলে যায়নি। বরং তার আচরণে মনে হতো সে খুব মনোযোগ দিয়ে রিফার কথা শুনে, রিফার সঙ্গ উপভোগ করে। কই কখনো তো সে রিফার দিকে ঘৃণার দৃষ্টিতে দেখায়নি। তবে আজ কেন এত বাজে আচরণ? রিফার খুব জানতে ইচ্ছে করলো। আচ্ছা বলুন তো ডাক্তার সাহেব, আপনার দৃষ্টিতে আমি ঠিক কেমন মেয়ে? গায়েবটা সস্তা ধরনের মেয়ে? কিন্তু বলা হলো না। শুধু ফ্যাল করে সৌদের দিলে চেয়ে রইল। সৌদ মুখ কুঁচকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, যেন অচ্ছুত কোনো বস্তুর পাশে থেকে জোরপূর্বক বসিয়ে দেওয়া হয়েছে। রিফা লম্বা শ্বাস নিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। তার মনে হচ্ছে যে কোনো সময় চোখ জোড়া বিদ্রোহ করে বসবে। অঝোর ধারায় গড়িয়ে পড়বে নোনা জল। তবুও ঠোঁট জোড়া প্রসারিত করে হাসি মুখে বলল, আপনার কথায় আমি একটু রাগ করিনি ডাক্তার সাহেব। আমি একটুখানি কষ্টও পাইনি। আজ প্রথম আপনি আমাকে অনেকগুলো কথা বললেন। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কথাগুলো সৌদকে নয়, বরং নিজেই নিজেকে বলল। ক্যান্ডি লোভ দেখিয়ে শিশুর কান্না থামানোর মতো সান্ত্বনা বার্তা। তবুও রিফার মন ভালো হলো না। সে উঠে দাঁড়ালো। ভারী হয়ে আসা পা দুটোকে অনেক কষ্টে টেনে হিঁচড়ে এগিয়ে নিয়ে চলল বাড়ির দিকে। পেছনে ফেলে গেল নিশ্চল সৌদকে। সন্ধ্যা এলো, চলে গেল। অন্ধকার রাতে পুকুর পাড়ের কাশবনে বয়ে চলা বাতাসের শনশন শব্দ শুনতে শুনতে সৌদের চোখ জুড়ে ঘুম নেমে এলো। তার মনে চাইছে সিমেন্টের তৈরি শক্ত বেঞ্চের উপরে শুয়ে পড়তে, কিন্তু সুযোগ সন্ধানী মশাদের হামলার চোটে টিকতে না পেরে অবশেষে বাড়ি ফিরতেই হলো। রিফা যখন বাড়ি ফিরল, তখন সন্ধে মিলিয়ে সবে রাত নেমেছে। বাড়ির সদর দরজা তখনও হাড় করে খুলে রাখা, যা দেখে রিফার মন আরো খারাপ হয়ে গেল। বাড়ির দিকে না গিয়ে অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করল। বাড়িতে প্রবেশ মাত্রই মায়ের তোপের মুখে পড়তে হবে। সে নিশ্চয়ই রিফার অপেক্ষায় সদর দরজা খুলে রেখে প্রহর গুনছে। ভয়ে আতঙ্কে পা টিপে টিপে রিফা যেই দরজা পেরিয়ে উঠোনে পা রেখেছে, অমনি সামনে থেকে প্রবল বেগে বাঁশের ঝাড়ু ছুটে এলো। রিফা চট করে সরে গেল। তা না হলে ঝাড়ুর প্রহারে গা কেটে খুলে যেত। শুধু ঝাড়ু ছুঁড়ে মেরেই রিক্তাক্রান্ত হলো না, মুখ থেকে ছুড়ে দিল অসংখ্য বাক্যবাণ।
ঘরের বারান্দায় বসে রাতে তরকারি কুটছে আর রিফাকে বকছে। রিফা সেসব গায়ে না মেখে মাথা নিচু করে নিজের ঘরের দিকে চলে গেল। গায়ে মাখতে না চাইলেও রিক্তার কথাবার্তা ঠিকই কানে আসছে, মন ঠিকই ক্ষতবিক্ষত হচ্ছে। রিফা তার কাঁধের ব্যাগটি টেবিলের উপর রেখে চেয়ারে বসে পড়ল। বড্ড পিপাসা পেয়েছে। টেবিলের উপরে রাখা পানির বোতলটি ফাঁকা হয়ে আছে। পানি আনতে যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে যেতে হলে মাকে পেরিয়ে যেতে হবে। এই মুহূর্তে মায়ের সামনে পড়া মানে আগুনে ঘি ঢেলে দেওয়া, যার ঝুঁকি রিফা নিতে চাইছে না। শুকনো গলায় টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে অন্যদিকে মনোনিবেশ করার চেষ্টা করলো, কিন্তু বাইরে থেকে আসা শব্দ তবুও পিছু ছাড়ল না। তীরের মতো বিঁধতে থাকলো প্রতিটি বাক্য। গাধার মতো এই সংসারে একা কেটে যাচ্ছি, কারো কোনো চিন্তা নেই। একটুখানি সাহায্য করার মতো কাউকে আল্লাহ আমার কপালে লিখে নাই। একজন তো আমার ঘাড়ের উপর 3টা হতচ্ছাড়া বাচ্চা গছিয়ে দিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যত জ্বালা হয়েছে আমার। এত বড় সংসার সামলাও, 3জনের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়া একা হাতে কয়দিকে সামলানো যায়। মেয়ে হয়েছে একটা, এত বড় হয়েছে অথচ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে না হয়ে বড় একটা ছেলে থাকলে ঠিকই মায়ের দুঃখ বুঝতো, একটু হলেও সংসারের দায়িত্ব নিত। আর এদিকে মেয়েকে দেখো, কি দু একটা প্রাইভেট পড়াতো, সেটা ছেড়ে দিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কবে না কবে প্রাইভেট ছুটে গেছে, আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। আমি আছি বলেই খেপে বেঁচে আছিস, সেই হুঁশ আছে? বেঁচে থাকতো বাপটা জ্বালিয়েছে আর এখন তার বাচ্চারা জ্বালাচ্ছে। সবকটা বাপের মতো বল হয়েছে, কোথায় কি করে কিছুই জানে না। এই মেয়ে কবে কোথায় মুখ পুড়িয়ে আসে তার ঠিক আছে। একজন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে বেঁচে গেছে, ফেসে গেলাম আমি। রিক্তা আপন মনে কাজ করছে আর বকাবকি চালিয়ে যাচ্ছে। রিফার খুব ইচ্ছে করলো মাকে বলতে, আমি পরের মাসে আরেকটা টিউশন থেকে খুঁজে নিব, দরকার পড়লে আরেকটা টিউশন বাড়িয়ে দিব। তবুও তুমি আমার মৃত বাবাকে নিয়ে আর কিছু বলো না, তাকে দোষারোপ করো না। জানি তো তোমার খুব চাপ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু কি করব বললো? আল্লাহর উপর একটু ভরসা রাখো। কিন্তু সেসব কিছুই বলা হয় না। বন্ধ চোখের কোণ বেয়ে অশ্রুধারা টপটপ করে টেবিলে ঝরে পড়ে। বিধ্বস্ত হৃদয়ে রক্তক্ষরণ থামে না, বরং সময়ের সাথে বাড়তেই থাকে। মূলত আজ দুপুরবেলা বিথির মা রিফাকে কল করেছিল। রিফা ছিল বাথরুমে, গোসল করে তারপর প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। মোবাইলের রিংটোনের শব্দ শুনে রিক্তা এসে কল রিসিভ করেছিল। বিথির মায়ের সাথে কথার মাধ্যমে জানতে পারে তারা শহরে চলে গিয়েছে। সেখানে বিথির জন্য নতুন টিউটর ম্যানেজ করেছে, কিন্তু বিথি কিছুতেই তার কাছে পড়তে চাইছে না। রিফাকে ছাড়া অন্য কারো কাছে পড়বে না। অনেক কষ্টে মেয়ে বুঝিয়ে নতুন টিউটরের কাছে পড়াতে বসাতে হচ্ছে। এই নিয়ে বেশ কিছুক্ষণ রিক্তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। রিক্তা শুধু ভদ্রতার খাতিরে 2-4টি উত্তর দিয়েছিল, সান্ত্বনা জানিয়েছিল। তার মাথায় ঘুরছিল মেয়ের চিন্তা। প্রাইভেটের 1 মাসের বেতন না পাওয়ায় সংসারে আর্থিক টানাপোড়েনের কথা। আবার মেয়ে তাকে কিছু জানায়নি। রোজ আগের সময়ই বাড়ি ফিরত বলে রিক্তা বুঝতে পারেনি। রিফা গোসল সেরে বেরিয়ে আসতেই মায়ের তোপের মুখে পড়ে। একে একে প্রশ্ন আসতেই থাকে। রিক্তাকে জানায়নি কেন? প্রাইভেট নেই তাহলে সেই সময়টুকু বাড়ির বাইরে কি করতো, কোথায় কাটাতো? রিফার কাছে প্রশ্নগুলোর উত্তর ছিল, কিন্তু চাইলেই তো সব কথার জবাব মুখের উপর বলে দেওয়া যায় না। তাই সে চুপ ছিল। এতে রিক্তার রাগ আরো বেড়ে যায়। 2-4টে চড় থাপ্পড় রিফার ভাগ্যে জুটেছে। এত সব ঘটনার কারণে আজকে আর টিউশনিতে যাওয়া হয়নি। তবে সৌদের কথা ভেবে রিফা ঠিকই সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে সেই পুকুর পাড়ে চলে যায়। কিন্তু সেখানেও তাকে আঘাতই পেতে হলো, আর ভাগ্যে শনির ছায়া পড়েছে মনে হয়। রিফার মনোবল ভেঙে গুড়িয়ে দিয়েছে। কারো থেকে সামান্যতম কিছু পাওয়ার আশা আর কখনো করবে না। ডাক্তার সাহেব, আপনি আমাকে একটুও বুঝেন না। ভালো না হয় নাই বা বাসলেন, একটুখানি পাশে বসার অধিকারটুকু দিতে হয়, এত কুণ্ঠাবোধ, এত দুঃসাই করা কি উচিত হলো আপনার? কি বা এমন পাপ করে ফেলেছি? অকারণ ভালোবাসাটুকুই তো। ভালোবাসতে তো কারণ লাগে না, অকারণেও ভালোবাসা যায়। ভালোবাসার শুরুটা তো একপাক্ষিকই হয়। আমাদের ভালোবাসার গল্পটার না হয় আমার দ্বারাই সূচনা হয়েছিল, তাই বলে সেটা মূল্যহীন হয়ে গেল? কোথায় লেখা আছে শুধুমাত্র ছেলেরাই ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়াতে পারবে, মেয়েরা পারবে না? আমাকে একটু বুঝলে কি এমন হতো?
ভালো নাই বা বাসলেন, শুধু একটু পাশে বসে থাকার অধিকার দিতেন। তাও তো দিলেন না, উল্টো এত অপবাদ ফিরিয়ে দিলেন। এতটা কি আমার পাওনা ছিল? কতস্থ ভাবনায় রিফাকে ঘিরে ধরে, অথচ রিফাকে স্বাভাবিক হতে হবে। বিছানার উপর রিদম রায়হান দুজন দুপাশে উপর হয়ে শুয়ে আছে। রিফা বেরিয়ে যাওয়ার পর তাদের দুজনের ভাগ্যেও কয়েকটি বেতের বাড়ি জুড়েছে। সেই আঘাতের সূত্র ধরে এখনো কেঁদে যাচ্ছে। বাড়ির এমন অস্থির পরিবেশ তাদের ভালো লাগে না। সারাক্ষণ একটা ভয় তাড়া করে, লুকিয়ে চুপিয়ে খুব সাবধানে চলাফেরা করে। এই সময়টা মা খুব সামান্য কারণে রেগে যায়, আবার রেগে দুভাইকে ইচ্ছে মতো পিটিয়ে ক্রান্ত হয়। আজ তো তিন ভাই বোনের কপালেই মার জুটেছে। বাড়ির পরিবেশ থমথমে, তিনজন তিন দিকে বিক্ষিপ্ত মনে পড়ে আছে। হাতে থাকা ছোট মাটির টুকরোটি পুকুরের জলে ছুঁড়ে মারতেই ছোট ছোট ঢেউ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। খানিকটা যেতে না যেতেই সেই ঢেউ মিলিয়ে গেল। জল আবার শান্ত হতেই সৌধ আবার একটি ঢিল ছুঁড়ে দেয়। বেশ কয়েকদিন ধরেই সে পুকুর পাড়ে বসে এই খেলাটি খেলছে। এখন সে 6টা বাজতে পুকুর পাড় ছেড়ে চলে যায় না, বরং বিকাল 5টা হতে রাত পর্যন্ত বসে থাকে। আসলে সে অপেক্ষা করে, তার পাশের শূন্য স্থানটি আবার দখল হয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু সেই স্থানটি জবরদস্তি দখলকারী নিয়ে আর আসে না। সেই যে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গিয়েছে আর ফিরেনি, সেদিন না হয় রাগের বর্ষে শুধু খুব কড়া কথা শুনিয়ে দিয়েছিল, তাই বলে আসা বন্ধ করে দিবে। এতদিন তো নিজের মন মর্জির মতন চলতো, কখনো তো সৌদের কথার ধার ধারেনি। নিজের মতো আসতো, পাশে বসতো, গল্প শোনাতো, আবার নিজের ইচ্ছে মতো চলে যেত। যেসবে ছিল না সৌদের কোনো হস্তক্ষেপ কিংবা সৌদের মতামতের কোনো গুরুত্ব। তবে সেদিন সৌদের রাগের বর্ষে বলা কথাগুলো কেন মেনে নিতে হবে? এই কয়েকদিন রিফা নিজের সম্পর্কে অনেক কথাই সৌদকে শুনিয়েছে। সে কোথায় পড়ে, কোন বিভাগের শিক্ষার্থী, কলেজ কেমন লাগে, সেখানে বন্ধুরা কেমন, সব তথ্যই সৌদের জানা। সে সকল তথ্যের ভিত্তিতে সে 2-3 বার রিফার কলেজের সামনে ঘুরেও এসেছে, কিন্তু দেখা মেলেনি। সকালবেলা কলেজে যাওয়ার সময়টা রিফার খুব পছন্দ। ধোয়া উঠা গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি পছন্দের খাবার। রিদম রায়হানের সাথে কাটালে তার মন ভালো হয়ে যায়। মাঝে মধ্যে সে ইচ্ছে করে রায়হানকে খেপিয়ে দেয়। রিফার পাশের বাড়ির প্রতিবেশীর সদর দরজায় একটা জবা ফুলের গাছ আছে, যেখানে একই গাছে সাদা, গোলাপি দুরকম ফুল ফুটে। এমন ছোটখাটো অনেক তথ্যই সৌদের জানা। রিফার প্রতিটি কথাই তার মনে আছে। খুব মনোযোগ দিয়ে শুনেছে এমন নয়, তবুও কিভাবে যেন মনে আছে, যা এখন প্রতি মুহূর্তে সৌদকে অস্থির করে তোলে। তাই এখন আর পুকুর পাড়ে শান্ত হয়ে বসে থাকতে পারে না। পুকুরে ঢিল ছুঁড়ে কিংবা পুকুর পাড় কোয়ার্টারগুলোর আশেপাশে হেঁটে বেড়ায়। রিফা বৃষ্টি নামে যে মেয়েটিকে প্রাইভেট পড়াতো তাদের কোয়ার্টারের ওদিকটাও গিয়েছিল, কিন্তু সেদিনের পর রিফা প্রাইভেট পড়াতে মনে হয় আসেনি। সৌদ বিকাল 5টা বাজতে এদিকটায় নজর রেখেছিল, কিন্তু রিফার দেখা মেলেনি। আজও অনেকক্ষণ চারপাশে হেঁটে এসে পুকুর পাড়ে বসেছে। অন্যদিনের মতোই অস্থির মন নিয়েই ফিরতে হবে। পকেটে রাখা মোবাইল ফোনটি খানিক পর পর বেজেই চলেছে। এতক্ষণে 30-এর বেশি মিস কল জমা হয়ে গেছে। কানাডা থেকে বাবা কল করছে, মায়ের একমাত্র বোন, ওনার স্বামী, একমাত্র ছেলে কেউ বাদ যায়নি, সবাই সিরিয়ালি কল করছে। একজনের কল কেটে যেতেই আরেকজন। সৌদ বিরক্ত হয়ে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। সবার সাথে তো মন খুলে কথা বলা যায় না, মনে যা আসে তাই বললে সরাসরি বেয়াদব, অসামাজিক বলে গণ্য হবে। তার থেকে নিজের বাবার কাছে বেয়াদব, অবাধ্য সন্তান হতে ক্ষতি নেই। আরেকবার কল আসতেই সৌদ কল রিসিভ করলো। অপর পাশ থেকে ভদ্রলোক ভীষণ রেগে গিয়ে বললেন, তুমি কি ঠিক করেছো প্রতিটি পদে পদে তুমি আমাকে অপদস্থ করতেই থাকবে? আমার এমন কোনো পরিকল্পনা নেই, কিন্তু তোমার কার্যকলাপ এটাই ফুটে উঠছে। আমি তো কিছুই করলাম না, একলা নিজের মতো আছি। সেটাই তো সমস্যা। অসামাজিকের মতো একলা থাকবে কেন? তোমার কোনো আত্মীয় স্বজন নেই? তোমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে তুমি উপস্থিত নেই। সবাই আমাকে কল দিয়ে নালিশ করছে। আমাকে কতটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছো বুঝতে পারছো? বুঝতে চাইছি না। সৌদ, তুমি যথেষ্ট বড় হয়েছ। তোমাকে শাসন করার অবস্থায় আমি এখন আর নেই। আমার শাসন বারণ মেনে চলার বয়সও তুমি পেরিয়ে এসেছো। ভুল সঠিক সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। মনের বিরুদ্ধে গিয়ে মাঝে মধ্যে পরিস্থিতি এবং পরিবেশ বুঝে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, অনেক কাজ করতে হয়। আমার যখন ওনাদের প্রয়োজন ছিল তখন তারা কোথায় ছিল? মাকে হারিয়ে যখন একলা হয়ে গিয়েছিলাম তখন আমার মায়ের একমাত্র বোন তার মৃত বোনের সন্তানের খোঁজ নিতে তো আসেনি। আজ কেন আমার খোঁজ করা হচ্ছে?
তার ছেলের বিয়ের রিসেপশনে আমার কি দরকার? সকল কাজ প্রয়োজনের খাতিরেই করতে হবে এমন কোনো কথা নেই। কখনো বিনা কারণে কিছু কাজ করে দেখো, ভালো লাগবে। জীবন উপভোগ করতে শিখবে। অকারণে নেওয়া পদক্ষেপগুলো জীবনে অনাবিল আনন্দ বয়ে আনে। ছোট ছোট অভিজ্ঞতাগুলোর জন্যই জীবন উপভোগ্য মনে হয়। অকারণে এক পা এগিয়ে দেখো না, লাভ না হলে লোকসান তো হওয়ার সম্ভাবনা নেই। সৌদ বুঝে গেছে আজকে বাবার মুড যথেষ্ট ভালো। যাই বলা হোক না কেন উনি রাগ করবেন না, বরং জ্ঞানীগুণীর মতন বৃহৎ আকারে জ্ঞান বিলি করবেন। বেশ গম্ভীর কিছু কথা শুনিয়ে দিবেন। হতাশ হয়ে সৌদ ফোন কেটে দিয়ে ভাবতে লাগলে তার কি করা উচিত। একমাত্র খালার ছেলে এই শহরের কোনো এক মেয়েকে বিয়ে করেছে। সৌদকে বিয়ের দাওয়াত দিয়েছিল কিন্তু সে যায়নি। আজ বিয়ের পরবর্তী অনুষ্ঠানে সৌদে যাওয়ার জন্য বারবার কল করা হচ্ছে। খালাতো ভাইয়ের আত্মীয়দের সাথে তার দেখা করানোই মূল উদ্দেশ্য। সৌদের এত কোলাহল কখনোই পছন্দ ছিল না, তাই সে যেতে পারবে না তা আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু খালাতো ভাই চাইছে আধা ঘন্টার জন্য হলেও যেন গিয়ে দেখা করে আসে। তার শ্বশুরবাড়ির সকলে সৌদের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে। সৌদ অবশ্য তবুও যেত না, কিন্তু বাড়ি ফিরে গিয়ে শান্তি পাবে না। বাবার কথা শুনে মনে হলো লাভ লোকসানের বাইরে গিয়ে একবার পদক্ষেপ নিয়ে দেখবে জীবনে যদি স্বস্তি আসে। নিয়ম নীতির বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখার কারণে রিফার দিকে কখনো মায়া ভরা দৃষ্টিতে দেখানো হয়নি। এজন্যই বোধ হয় মেয়েটি হারিয়ে গেল। উঠোনের এক কোণে আলুথালু হয়ে বসে আছে রিফা। পরনের মলিন জামাকাপড় ধুলোয় জর্জরিত হয়ে গেছে। লম্বা বেনুনি নিম্নাংশ পর্যন্ত উঠোনের ধুলোময় মাটিতে গড়াগড়ি করছে। সামনেই বাঁশের শুকনো কঞ্চি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিক্তা। রাগে তার শুষ্ক চেহারা আরো ভয়ানক দেখাচ্ছে। 21 বছর বয়সে এসেও রিফা মায়ের এমন চেহারা দেখে ভয় গুটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই চুলায় জ্বালা দেওয়ার জন্য সংগ্রহে রাখা শুকনো কঞ্চি দিয়ে রিক্তা বেধড়ক রিফাকে পিটিয়েছে। এখন যুবতী মেয়েকে বাড়ি ছাড়া করতে উঠে পড়ে লেগেছে। রাগে তার হৃদয়ে দেয়ার লোভ পেয়েছে। না হলে এমন রাত নামার পূর্ব মুহূর্তে কেউ মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে নাকি? আজকাল সে একটুতেই খেপে উঠছে। রিফার আর ভালো লাগছে না। কোথায় গেলে একটু শান্তি পাবে কে জানে। মাঝে মধ্যে মন চাচ্ছে সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু চাইলে তো আর তা করা যায় না। মায়ের উপর এক মুহূর্ত রাগ করে থাকলে কিছুক্ষণ পরেই আবার মায়ের কাছে যাওয়ার জন্য মন আনজান করে। কয়েক ঘন্টা মাকে দেখতে না পেলে মন অস্থির হয়ে যায়। কলেজ থেকে এসেই প্রথমে মায়ের মুখ দর্শন চাই। অকারণ রান্নাঘরে গিয়ে খাবারের মেনু দেখার ছলে মাকে দেখে আসে। শুধু কি রিফার একারই এমন লাগে? না, রিক্তা নিজেও তো এত কষ্ট সয়ে যাচ্ছে সন্তানদের মুখের দিকে তাকিয়েই। রোজ 3 বেলা রেঁধে প্রথমে সন্তানদের মুখে তুলে দেয়। তার একলা জীবনে এই 3টি সন্তান দিয়ে আঁকড়ে ধরে বেঁচে আছে। বিশাল পৃথিবীতে আপন বলতে নিজের সন্তান 3টি ছাড়া কেউ নেই। রিফা সবই বুঝে, কিন্তু সবসময় তো পরিস্থিতি অনুকূলে থাকে না। রিফারও মন চায় মা কখনো তার দিকটা বুঝুক, একটু পাশে বসে মনের কথা জানতে চায়। পরিস্থিতির কাছে অসহায় রিফা আঘাতের কারণে নয়, মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টের কারণে চোখে জল ফেলছে। এই কয়েকদিনে রিফা মায়ের উপরে অনেকটা জেদ করে নিজেকে বাড়িতে আবদ্ধ করে রেখেছিল। কলেজ যায়নি, টিউশনি করাতে যায়নি। সারাদিন রান্না বান্না করেছে, বাড়ির যাবতীয় কাজকর্ম করেছে। সংসারের বেশিরভাগ কাজই রিফা একা হাতে সামলে নিয়েছে। রিক্তা এ নিয়ে কিছু বলেনি। সেদিনের পর থেকে মা মেয়ের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধই ছিল। খুব প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলেনি। অবশ্য প্রয়োজনও খুব একটা পারেনি। রিফা আপন মনে সংসারের কাজ করে গেছে, ভাইদের দেখাশোনা করেছে। অন্যদিকে রিক্তা যেন হাফ ছেড়ে বেঁচেছে। সে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে সারা বাড়ি একবার হেঁটে বেড়ায়। ঝিরঝির করতে থাকা টেলিভিশনটি চালু করে তার সামনে কাঁথা সেলাই করতে বসে পড়ে। এই অসময়ে রিক্তার কাঁথা সেলাই দেখে রিফা যার পরে বিরক্ত হলেও মুখে কিছু বলে না। রিফা চাইছিল মা তাকে ডেকে বলুক, এসব ঘরের কাজ বন্ধ করে কলেজে যাও, আগের মতো টিউশনি করাও। সে কেন কলেজ যাচ্ছে না জানতে চাক, পড়াশোনার খোঁজ নিক, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুক। মূলত সে চায় মা তাকে নিয়ে ভাবুক, তাকে উপদেশ দিক, পথ দেখাক। ভালো মন্দ যাই হোক, কিছু একটা তো বলুক। অন্যদিকে রিক্তাও প্রহর গুনছিল, মেয়ের খামখেয়ালিপনা কবে শেষ হবে তা দেখার। সে খুব ভালোভাবেই মেয়েকে চেনে। যে মেয়েকে একদিন ঘরে আটকে রাখা যায় না, একবেলা ঘরের কাজ করিয়ে নেওয়া যায় না, সে হঠাৎ করে পাক্কা সংসারী কোনোভাবেই হয়ে উঠতে পারবে না। মা মেয়ের নীরব প্রতিযোগিতা বেশ কয়েকদিন ধরেই চলল। সপ্তাহ পার হতে না হতেই রিফার ঘরবন্দি মন বিদ্রোহ করে উঠল।
সে আর কিছুতেই এভাবে জীবনযাপন করতে পারছিল না। অনেক ভেবেচিন্তে রিফা সিদ্ধান্ত নিল সে আবার কলেজ যাবে, আবার টিউশনি শুরু করবে। কিন্তু এবার আর ক্লিনিকের কোয়ার্টারের দিকে যাবে না। গুড হেলথ ক্লিনিকে সেই ডাক্তারটির সামনে সে আর পড়তে চায় না। সে থাকুক তার মতো, একলা পুকুর পাড়ে নিজের মতো সময় কাটাক। রিফা আর কখনো তাকে বিরক্ত করতে যাবে না। বন্ধু বান্ধবদের সাথে ফোনে যোগাযোগ শুরু করলো। চেনা জানা সবাইকে বলে রাখলো নতুন টিউশনের কথা। তবে সবকিছু চলছিল রিক্তার থেকে লুকিয়ে। টিউশন ম্যানেজ হয়ে গেলে তবে রিক্তাকে জানাবে। আগেই শুনে ফেললে আবার পুরনো টিউশনগুলো ছেড়ে দেওয়ার জন্য নতুন করে বকা খেতে হবে। কিন্তু মেয়ের হঠাৎ ফোনে ব্যস্ত হয়ে পড়ায় রিক্তার নজর এড়ালো না। তার সামনে পড়লেই মেয়ের দ্রুত কল কেটে দেয় অথবা কথা বন্ধ করে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে থাকে। এর মাঝে একদিন রিফার কলেজের পরিচিত এক বড় ভাই টিউশনের ব্যাপারে কথা বলতে রিফার বাড়ির সামনে দেখা করতে এসেছিল। রিক্তার থেকে লুকিয়ে রিফা দেখা করে এলেও শেষ মুহূর্তে রিক্তার নজরে পড়ে যায়। মেয়ের লুকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ এবং বাইকে একটি অপরিচিত যুবকের প্রস্থান রিক্তার অশান্ত মনে সন্দেহের জন্ম নেয়। যুবকের পেছনের অংশ দেখতে পাওয়া তার সম্পর্কে খোঁজ নিতে পারলে না। আবার সঠিক প্রমাণের অভাবেও মেয়েকে জেরা করতে পারছে না। মেয়ের সাথে সম্পর্ক আগের মতো স্বাভাবিক নেই যে হঠাৎ গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করবে। সপ্তাহ পেরিয়ে গেছে, তাদের দুজনের ঠিকঠাক কথা হয়নি। রিক্তা তককে তককে রইল আরেকটি সুযোগের। এবার সে মেয়েকে হাতে নাতে ধরবে। যাদের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে এই নরবরে সংসারের হাল ধরেছে তাদের এমন অধপতন সে কি করে মেনে নেবে? রিক্তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একদিন পরেই টিউশনির ব্যাপারে বিথির মায়ের সাথে কথা বলা প্রয়োজন ছিল। ভদ্র মহিলার সাথে অনেক অভিভাবকের সখ্যতা রয়েছে, তিনি রিফাকে যথেষ্ট ভালোবাসেন। টিউশন খোঁজার কথা শুনলে অবশ্যই সাহায্য করবেন। কিন্তু কল করতে গিয়ে দেখা গেল ফোনের ব্যালেন্স শেষ। মাগরিবের আজান হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করবে বলে রিফার সুতি ওড়না দিয়ে মাথা ঢেকে নেওয়ার সাথে সাথে গায়ে ভালো মতো জড়িয়ে নিল। বিছানায় বসে রিদম পড়ছিল। তাকে বাইরে যাওয়ার কথা জানিয়ে রিফা পা টিপে টিপে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মায়ের ঘরে উকি দিয়ে দেখল রিক্তা নিজের ঘর গুছাচ্ছে। গোছানো শেষে কাঁথা সেলাই করতে বসবে। উঠোনে নেমে এসে রিফা নিস্তব্ধ পায়ে দরজার দিকে এগিয়ে চলল। সে জানত না রিক্তা ইদানিং তার প্রতিটি গতিবিধির দিকে সূক্ষ্ম নজরদারি করছিল। সদর দরজায় খোলার জন্য রিফা হাত বাড়ালেই রিক্তা এসে হাত ধরে ফেলল। সর্বশক্তি দিয়ে ডান হাতে রিফার গালে একটি থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, এই রাত দুপুরে কই যাইতেছিস এমন লুকায় লুকায়? কোন নাগরের সাথে দেখা করতে যাইতেছিলি? তোরে কলেজ পাঠায় পড়তে আর তুই ছেলে নিয়ে ঘুরে বেড়াইস। এখন ঢং করে কলেজ যাওয়া বন্ধ করছিস। ছেলে পেলে এখন আমার বাড়ির সামনে আসে। তোর এত সাহস হয় কেমনে? কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। হঠাৎ আক্রমণে রিফা হতম্ব হয়ে পড়ে। অন্ধকারে মায়ের চেহারা দেখে ভড়কে গিয়েছিল। নিজেকে সামলে নেওয়ার আগে প্রচন্ড গতিতে গালে এসে পড়ে একটি থাপ্পড়। থাপ্পড়ের চেয়েও বেশি আঘাত করছিল মায়ের কথা। নিজের মতো করে কত কিছু বলে যাচ্ছে। লজ্জায় ঘৃণায় রিফার মাটিতে মিশে যেতে মন যাচ্ছে। না বলে বেরিয়ে পড়া অন্যায় হয়েছে, সে মানছে। তার জন্য যে কোনো সাজা পেতেও প্রস্তুত। কিন্তু সে কেন বাইরে যাচ্ছে? কোথায় যাচ্ছে? এসব একবার জিজ্ঞাসা করে নিলেও তো পারত। মায়ের এই কেমন চিন্তা ভাবনা? নিজের মেয়ে সম্পর্কে তার ধারণা এতটাই জঘন্য। মুহূর্তেই রিফার মনে পড়ে গেল সৌদের কথা। সেই মানুষটিও রিফাকে ভীষণ সস্তা ভেবেছিল। রিফার মনে হলো নিজের মা যদি তার সম্পর্কে এমন ধারণা পোষণ করতে পারে, তাহলে সেই অপরিচিত মানুষটি কেন পারবে না? আসলেই তো তাকে খুব একটা দোষারোপ করা যায় না। মেয়ের অধপতনের শোকে পাগল তাই রিক্তা যখন রান্নাঘর থেকে শুকনো বাঁশের কঞ্চি এনে রিফাকে প্রহার করা শুরু করলো, ঠিক সে সময় রিফা অন্তরের অন্তঃস্থল হলে ঘোষণা করলো, সৌদের সেদিনের আচরণের জন্য সে সৌদকে মাফ করে দিয়েছে। তার প্রতি রিফার আর কোনো অভিযোগ নেই। প্রহারের এক পর্যায়ে রিফা যখন মাটিতে লুটিয়ে পড়ছিল, রিক্তা তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উদ্যত হলো। এতক্ষণ মায়ের রুদ্র রূপ এবং বোনের এমন দশা দেখে বারান্দায় দাঁড়িয়ে কাঁপছিল রিদম রায়হান। রিদমকে জড়িয়ে ধরে পেছনের দিকে দাঁড়িয়েছিল রায়হান। বোনকে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার দৃশ্য দেখা মাত্রই রিদমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবার চিৎকার করে কাঁদতে শুরু করে দিল। শান্ত সুস্থির সন্ধ্যার বিদায়ক্ষণে ছোট্ট শিশুর হৃদয় বিদারক কান্না এবং কর্কশ কণ্ঠে রিক্তার প্রলাপ আশেপাশে বাড়িতে দ্রুত এবং স্পষ্টভাবেই ছড়িয়ে পড়ছে। সমাজে উপর্যুক্ত মেয়ের সামান্য ঘটনা মশলা মিশিয়ে আলোচনার শীর্ষে চলে আসে। তখন প্রাণে থেকে মেয়ের সম্মান বেশি জরুরি হয়ে পড়ে।
রিক্তা সে কথা ভুলে গেলে রিফা তা ভুলতে পারেনি। ভাইয়ের দিকে তাকিয়ে সেই অবস্থাতেই বলল, চুপ কর রায়হান, অমন করে কাঁদছিস কেন? লোকে শুনবে তো। আপু একদম ঠিক আছি। লক্ষ্মী ভাইটি আমার, চুপ কর। রিফার কথার কোনো কায়ত্ত হলোই না, বরং উল্টো প্রভাব পড়ল। রায়হান আরো করুণ সুরে কাঁদতে থাকলো। মেয়ের কথা শুনে দ্বিগুণ খেপে গেল রিক্তা। এখন লোকে শোনার কথা মাথায় আসছে তোর? বাড়ির বাইরে দাঁড়ায় ফসফিনসি করলে লোকে কি চোখ বন্ধ করে থাকে? আমার বাড়িতে থেকে নোংরামি করিস কোন সাহসে? বের হ আমার বাড়ি থেকে। যার সাথে দেখা করতে যাচ্ছিলি তার বাড়িতে গিয়ে কর এইসব। তোর মতো মেয়ে আমার দরকার নাই। যখন জন্মেছিলি তখনই মেরে ফেললাম না কেন তোরে? তোর পিছনের অকুক্ত জল করে একবার টাকা ঢালছি, পড়াশোনা করেছি এদিন দেখার জন্য। নষ্ট মেয়ে ছেলে, আমার বাড়িতে পাপ ডেকে আনিস তুই? বের হয় এক্ষুনি। রিফা মায়ের কথায় পাত্তা না দিয়ে মুখে ঘুরিয়ে রিদমকে বলল, রায়হানকে ঘরে নিয়ে যা, বাচ্চাটা ভয় পাচ্ছে তো। রিদম তখনই চোখ মুছতে মুছতে রায়হানকে টেনে হিঁচড়ে ঘরের দিকে নিয়ে গেল। রিফা মারও খেয়ে উঠোনের মাঝে বসে রইল। রিক্তা কুঞ্চি এক হাতে নিয়ে অন্য হাতে রিফার হাত ধরে টেনে দাঁড় করালো। ঝাঁকি দিয়ে বলল, কিরে বের হ আমার বাড়ি থেকে। এই অন্ধকারে কই যাব আমি? যার সাথে দেখা করতে যাচ্ছিলি তার সাথে একেবারেই চলে যা। রিফার দুচোখ ছাপিয়ে নতুন জল নেমে এলো। ধরা কণ্ঠে বলল, এমন করতেছ কেন তুমি? রিক্তা ততক্ষণে মেয়েকে টেনে সদর দরজায় নিয়ে এসেছে। বাইর হ তুই, বলে দরজা খুলে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। ধাক্কা খেয়ে রিফা বাড়ির বাইরে মাটিতে পড়ে গেল। চারপাশে তখন সূর্যের মুছে যাওয়া খানিকটা আলো বিদ্যমান। আবছায়ার মতো কিছুটা দেখা যায় আর কি। সদর দরজায় জ্বলছে বৈদ্যুতিক লাইট। তারই আলোয় রিফাকে স্পষ্ট দেখা যাচ্ছে। পাশের বাড়ির মানুষজন নিশ্চয়ই জানালা দিয়ে উকি দিচ্ছে। লজ্জায় রিফা খানিকটা কুঁকড়ে গেল। সকাল হতেই এই মানুষগুলো হামলে পড়বে, গরম গরম খবর পাচার করার প্রতিযোগিতায় নামবে। সকালে মায়ের রাগ পড়ে যাবে, কিন্তু এই মানুষগুলো থামবে না। তাদের অত্যাচার সইতে হবে রিফাকে। রাস্তাঘাটে আটকিয়ে রিফাকে জিজ্ঞাসা করবে তাদের বাড়িতে কি হয়েছিল। তার ছোট ভাই দুটিও বাদ যাবে না। ফুটবল খেলার মাঠে বন্ধুরা বল পাস করার সময় জানতে চাইবে, কিরে তোর বোনকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিল? তা তোর বোন বলেছিল কি? রিফার মন চাইছে ওখানে ওভাবেই শুয়ে থাকতে। মাটি আঁকড়ে এভাবে কেন পড়ে থাকা যায় না? মাটির বুকেই কত প্রশান্তি। পড়ে রইলি কেন? ভাগ এখান থেকে। মায়ের কথায় ঘুরে দেখালো রিফা। শুধু চেহারায় মায়ের সাথে মিল, আচরণ পুরোটাই আছে না। রিফার মাঝে মধ্যে ভ্রম হয়, এ বুঝি তার মা নয়। মায়েরা কখনো এমন নিষ্ঠুর হয়? রিফা নড়াচড়া করছে না দেখে রিক্তা রেগে দরজা বন্ধ করতে যাবে, তখনই অন্ধকার হতে ভেসে এলো বিস্মিত একটি কণ্ঠস্বর, রিফাতুন। রিফা ও রিক্তা দুজনেই চকিতে শব্দের উৎপত্তির দিকে তাকালো। কিন্তু আবছা অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। প্রধান সড়কের বাম দিকে আরেকটি পিচ্চালা সড়ক চলে গেছে। খালার কাছে ঠিকানা জেনে নিয়ে নিমন্ত্রণ লক্ষ্যার্থে যাচ্ছে সৌদ। সন্ধ্যার আবছা আলোয় বাইকের হেডলাইট পথের সন্ধান দিচ্ছে। সামান্য পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে গেল। রাস্তার ধারে ডুপ্লেক্স বাড়িটি নববধূর মতো সেজেছে। পুরো বাড়ি জুড়ে আলোকসজ্জা। দিনের মতো চারদিক আলোকিত, কোথাও একটু অন্ধকারে দেখা নেই। এত আলো সৌদের চোখে জ্বালা সৃষ্টি করছে। সে গ্যারেজে বাইক পার্ক করে না চাইতেও বাড়ির ভিতরে প্রবেশ করলো। ঘর ভর্তি মেহমান, সবাই সৌদের অপেক্ষায় ছিল। তাকে দেখা মাত্রই শোরগোল পড়ে গেল। সকলের সাথে পরিচয়, একের পর এক প্রশ্নের উত্তর দেওয়া, অবেলায় পেট পুড়ে তেলযুক্ত খাবার খেয়ে সৌদের নারীশ্বাস বসা। এতক্ষণ মুখ বুঝে সহ্য করলে খাওয়ার পর্ব শেষ হতেই নিজেকে আর সংযত রাখতে পারল না। সকলের চোখের আড়ালে বাড়ির বাইরে চলে এলো। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল দমটাই আটকে ছিল। অসময়ে ভারী খাবার খাওয়ার ফলে বাইক চালাতে অসুবিধা হবে। এমনিতেও মনে হচ্ছে গলা পর্যন্ত খাবার আটকে আছে। সদর দরজা পেরিয়ে শুধু বাইরে চলে এলো। শুনশান রাস্তাটি একলে শুয়ে আছে। সেই রাস্তার ধারে হাঁটতে গিয়ে সৌদের মনে হলো ব্যস্ত সড়কটিও তার মতো এমন নিরিবিলি সময়ের অপেক্ষা করে। শান্ত সুস্থির এই সময়টুকুতে সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে যায়। রাস্তার দুধারে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। প্রতিটি বাড়ির সদর দরজায় জ্বলছে বৈদ্যুতিক লাইট। হঠাৎ একটি বাড়ির দরজার দিকে তাকিয়ে সৌদ থমকে গেল। দরজার ডান পাশে উকি দিচ্ছে কয়েকটি জবা ফুল।
বাড়ির ভিতরে থাকা জবা গাছটির কয়েকটি ডাল উচ্চতার দরজা ছাড়িয়ে গেছে। সেই ডালগুলোতে শোভা পাচ্ছে সাদা ও গোলাপি দুটি ভিন্ন রঙের জবা ফুল। একই গাছে দুটি ভিন্ন রঙের জবা ফুল দেখেই সৌদের মনে পড়ে গেল সেই চঞ্চল মেয়েটির কথা। সে বলেছিল তার বাড়ির সামনের বাড়িটিতে এমন একটি জবা ফুলের গাছ রয়েছে। মেয়েটির বাড়ি এখানে কোথাও হলে কেমন হতো? সৌদ অবচেতন মনে বাড়ির চারদিকে চোখ বুলিয়ে নিল। নিজেই নিজের অবস্থা দেখে খানিক এসে আবার পা চালালে সামনের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর যখন শরীর হালকা লাগলো, তখন ফিরতে পথে একই রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ কিছুটা সামনে একটি বাড়ির দরজা খোলার বিকট শব্দ কানে এলো। ক্ষণিকের মাঝেই একজন ব্যক্তি ছিটকে বেরিয়ে এলো বাইরে। নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও সে উঠে দাঁড়ালো না। দরজার ভেতর থেকে কেউ একজন বেশ কর্কশ কণ্ঠে কিছু একটা বলছে। সৌদ বুঝে গেল পারিবারিক কোনো ঝামেলা হয়েছে। সে কি করবে বুঝতে না পেরে ধীরে ধীরে নিজ গন্তব্যের দিকে এগিয়ে আসলো। ভেবেছিল বাড়িটি পেরিয়ে যাওয়ার সময় সেদিকে তাকাবে না, কিন্তু অবাধ্য চোখ জোরে ঠিকই এক পলক সেদিকেই ফিরে চাইল। ঠিক সে সময় ব্যক্তিটি মুখ তুলে দরজার দিকে চাইলে সৌদ তার মুখ দর্শনের সুযোগ পায়। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসে একটি শব্দ, রিফাতুন। সামনের ব্যক্তি দুজন সাথে সাথে তার দিকে তাকালো। সৌদ দ্রুত রিফার কাছে গিয়ে তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। রিফা এবং রিক্তা দুজনই অবাক হয়ে সৌদকে দেখছে। মানসিক এবং শারীরিক আঘাতে রিফা তখন প্রচুর ক্লান্ত, ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না। সৌদা বুঝতে পেরে দুহাতে রিফাকে জড়িয়ে নিজের কাছে টেনে নিল। রিফা তার নিজের ভর সৌদের উপর ছেড়ে দিয়ে টলতে টলতে দাঁড়ালো। চোখের সামনে মেয়েকে পরপুরুষের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে রিক্তার মেজাজ চরম সীমায় পৌঁছে গেল। সে মেয়ের দিকে আবার তেড়ে গেল। সৌদ ক্ষিপ্র গতিতে রিফাকে নিয়ে সরে গেল। পরিস্থিতিতে বুঝতে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হলে আগে পরিবেশ শান্ত করতে হবে। কোনো আমন্ত্রণ কিংবা অনুমতির অপেক্ষা না করে সে রিফাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। রিক্তা অবাক হয়ে ছেলেটির কর্মকাণ্ড দেখল। মেয়ের সাথে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে একটা ছেলে এতটা দুঃসাহস করে? তার সামনে দাঁড়িয়ে তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ। লোকে এই দৃশ্য দেখলে সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে। চারপাশে সতর্ক দৃষ্টি দিয়ে রিক্তা নিজেও বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রিফা ঠিকঠাক হাঁটতেও পারছে না। বড় উঠোন পেরিয়ে তবে রিফার শোবার ঘর। সেদিকে তাকিয়ে সৌদ বলল, তোমাকে কোলে তুলে নিয়ে যাই? হাঁটতে পারছো না তো? এতক্ষণ ধরে থাকা রিফা অবাক হয়ে সৌদের দিকে তাকালো। সৌদ উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে রিফা বলল, কি যাতা বকছেন? আমি হেঁটেই যেতে পারবো। রিফা সবেমাত্র তার বিছানায় বসেছে, সামনেই সৌদ দাঁড়িয়ে আছে। বোনকে ফিরতে দেখে রায়হান, রিদম দুজনই রিফার কাছে ছুটে এলো। এর মাঝে প্রবল বেগের ঘরে প্রবেশ করল রিক্তা। মেয়ের ঘন চুলগুলো শক্ত করে চেপে ধরে ধুমধাম পিঠে কিল বসিয়ে দিল। ব্যথায় খকিয়ে উঠল রিফা। সৌদ কিছু বুঝার আগেই রিক্তার আকস্মিক হামলা তাকে স্তম্ভিত করে দিয়েছে। রিফার আর্তনাদের ধ্যান ভাঙল। ছুটে এসে রিফাকে আড়াল করে দাঁড়ালো। রিফার কিছু দীর্ঘ চুল তখন রিক্তার হাতে জড়ানো। সে বারবার রিফার উপর চড়াও হচ্ছে, মুখ দিয়ে ছুটছে অনর্গল বলি, অসভ্য, অলুয়ামে মেয়ে, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। এতদিন বাইরে ছেলে নিয়ে নোংরামি করছিল, এখন বাড়ির ভিতরে ছেলে নিয়ে আসিস? ওই নষ্টা মেয়ে, বের হওয়া আমার বাড়ি থেকে। যুবতী মেয়ে নিয়ে আমার বিধবা মানুষের একটা সংবাদ, সারাক্ষণ লোকের সন্দেহের নজরে থাকতে হয়। তুই কি আমাকে একঘরে করতে যাচ্ছিস? এই দুটো ছেলে নিয়ে আমাকে পথে বসাবি? তোর মতো মেয়ের দরকার নাই। এই ছেলের নিয়ে এখনই বের হ। ভুলেও আমার বাড়িতে পা দেওয়ার দুঃসাহস করবি না। সৌদকে চোখের সামনে দেখে রিক্তা তাকে এড়িয়ে চলছে। যত রাগ, যত কথা সবটাই রিফার উদ্দেশ্যে। সৌদ রিক্তার হাত চেপে ধরে বলল, আপনি চুলগুলো ছাড়ুন প্লিজ, তারপর বসে কথা বলুন। রিক্তা জলজল চোখে সৌদের দিকে দেখালো। খেকিয়ে উঠে বলল, এই ছেলে, ওই নষ্টা মেয়েটাকে নিয়ে বিদায় হও। আমার ঘরে তোমাদের কোনো জায়গা নেই। এখনই বিদায় নেও, যাও। আপনি চুল ছাড়ুন, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। রিক্তা চুল ছেড়ে দিতেই সৌদ রিফার হাত ধরে বলল, চলো তো এখান থেকে। রিক্তার আচরণ দেখে তাকে কোনোভাবেই সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না। এত চিৎকার, এমন আক্রমণাত্মক আচরণ সৌদের কাছে একদম নতুন। পরিবার এমনও হয় তার জানা ছিল না।
ক্ষণিকের ঘটনায় এই পরিবারটি সৌদের একদমই পছন্দ হলো না। এখান থেকে বেরোতে পারলেই বেঁচে যায়। রিফাকে রেখে গেলে সে মার খেতে খেতে মরে যাবে এটা নিশ্চিত। তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। চুলে বেশ জোরে টান পড়ায় রিফার মাথায় প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়েছে। চুলের গোড়ায় সামান্য হাত ছোঁয়ার মতো অবস্থাতে নেই। মাথার চামড়া মনে হচ্ছে খুবলে নেওয়া হয়েছে। ঝিম ভরা মাথায় রিফা কিছু ভাবতে পারছে না। শুধু একবার মায়ের দিকে তাকাচ্ছে, আরেকবার সৌদের দিকে। রিফার হাত ধরে সৌদ ঘর থেকে বের হতে যাবে, অমনি রিক্তার সামনে এসে দাঁড়ালো। এভাবে ওকে নিয়ে কোথায় যাচ্ছ? লোকে যখন জানতে চাইবে কি জবাব দিব? আপনি চাইছেন কি বলুন তো? যুবতী মেয়েকে এভাবে দরিয়ায় ভাসায় দিব নাকি? ও তো গাধা একটা মেয়ে, ভালো মন্দ কিছুই বুঝে না। কি বুদ্ধি দিয়ে পটাইছো তুমি জানো? আমার সাথে চালাকি করে লাভ নাই। বিয়ে করে একবারে মেয়ে নিয়ে বিদায় হও। কি থেকে কি হচ্ছে রিফা কিছু বুঝতে পারছে না। কানে অনবরত কিছু শব্দ বাজছে। শব্দ নিজেও বিরক্ত। সে রিফাকে আবার বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে বলল, ঠিক আছে, বিয়ে করে তবেই নিয়ে যাচ্ছি। আপনি ব্যবস্থা করুন। আমি কি ব্যবস্থা করব? তোমরা বিয়ে করবা তো কাজে দেখো। আপনি ভারী অদ্ভুত মানুষ তো। মেয়েকে ঘরে থাকতে দিবেন না, বের করে দিচ্ছিলেন। আমি নিয়ে যেতে চাইছি, এখন আবার নিয়ে যেতে দিচ্ছেন না। বিয়ে করতে বললেন, রাজি হলাম। এখন আবার আমাকে ব্যবস্থা করতে বলছেন। তোমরা বিয়ে করবা, আমি ব্যবস্থা করব কেন? ওই মেয়ের কোনো দায়িত্ব আমি নিব না। ঠিক আছে, আমরা নিজেদের মতো করে বিয়ে করে নিব। আপনি ভাবছেন কেন? তোমার কোনো ভরসা আছে? দুদিন বাদে আবার আমার ঘাড়ে ওই বোঝা রেখে গেলে? বিয়ের লোভ দেখায় আজকাল তোমরা ছেলেরা কত কিছুই করো। তুমি কি ভাবো আমি কোনো খোঁজ রাখি না? আপনি ভীষণ একগুঁয়ে মানুষ, শুধু নিজেরটাই ভাবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আপনি কিন্তু একদমই ওর গায়ে হাত তুলবেন না, তাহলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ফোন হাতে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো সৌদ। অন্ধকারে তাকিয়ে ভাবতে লাগলো কিভাবে কি করবে। প্রথমে খালাকে ফোন করে কাজী সাহেবের ফোন নাম্বার সংগ্রহ করলো। বহুদিন যোগাযোগ না থাকায় কিছুটা অপরাধ বোধ থেকে নিজের খালা সৌদকে সমীহ করে চলে। হঠাৎ কাজীর খোঁজ করার কারণ জানতে ইচ্ছে করলে সৌদকে প্রশ্ন করার সাহস করল না। কাজী সাহেবের খোঁজ করতে গিয়ে জানা গেল তিনি পাশেই একটি মসজিদে ইমামতি করেন। পাশের বিয়ে বাড়িতে রাখা বাইক নিয়ে সৌদ চলে গেল কাজী সাহেবকে আনতে। সৌদ বেরিয়ে যেতেই রিক্তা গন্ধন করে ঘরে থেকে বেরিয়ে এলো। সে বেরিয়ে যেতেই রিফা বিছানায় গায়ে এলিয়ে দিল। রায়হান রিদম ছুটে এলো দুজনে বোনের কাছে। বিছানায় এতে দুজন রিফার দুদিকে বসে পড়ল। অদ্ভুত একটি দিনের ধকলে ক্লান্ত রিফা বালিশে মাথা রাখতেই চুলের গোড়ায় নতুন ব্যথা অনুভব করল। তবে তাকে সহজেই কাবু করা চারটেখানি কথা নয়। ব্যথা একদিকে সরিয়ে দু চোখ বন্ধ করতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো। সৌদ কাজী সাহেবকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই রিক্তা এসে কাজীকে একপাশে ডেকে নিয়ে গেল। সৌদের মনে হলো ভদ্র মহিলা কোনো কারণবশত মানসিকভাবে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু একটার ভয়ে, আতঙ্কে সারাক্ষণ কেমন তটস্থ হয়ে থাকেন। সৌদ কিছু না বলে রিফার ঘরে প্রবেশ করল। ঘরটি বড় নয়, আবার খুব একটা ছোটও নয়। মাঝামাঝি দৈর্ঘ্যের ঘরটির এক কোণে একটি বড় বিছানা, দক্ষিণ দিকে একটি বিশাল জানালা, তারই পাশে পড়া টেবিল চেয়ার। একদিকে একটি আলমারি, দরজার পাশে দুটো সোফা, একটি টেবিল। পড়ার টেবিলের উপর রাখা বই দেখে অনুমান করা যায় ওখানে বসে রিফা পড়াশোনা করে। টেবিলের নিচে কয়েকটি বই সুন্দরভাবে গুছিয়ে রাখা, যেখানে রায়হান রিদম মাঝে মধ্যে পড়তে বসে। যদিও বেশিরভাগ সময় তারা দুজন বিছানার উপর পাছড়ি পড়তে বসে। গোলাপি বিছানার চাদরের কিছু কালো জঙ্গলি ফুল আঁকা। অঙ্কিত ফুলের উপর শুয়ে আছে রাজকন্যা। দুপাশে দুই রাজপুত্র যেন পাহারায় বসা। সৌধ নিজের কল্পনায় নিজেই হাসল। বিছানার একপাশে আসন গ্রহণ করে রাজপুত্রদের উদ্দেশ্য বলল, কি হে রাজপুত্রগণ, রাজকন্যার সংবাদ কি? সৌদের কথা শুনে রায়হান ফিক করে হেসে দিল। ভাইয়ের হাসি দেখে কিছু না বুঝেই হেসে উঠল রিদম। এবার আপনাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সময় এসেছে। আপনাদের রাজকন্যার দায়িত্ব আমার উপর ন্যস্ত করুন। রিদম কিছু না বুঝলেও রায়হান ঠিক বুঝল। সে বিছানা থেকে নেমে সৌদের পাশে এসে দাঁড়ালো। তুমি সত্যি বিয়ে আপুকে বিয়ে করবে? অবশ্যই করব। আমাকে তোমার আপুর জন্য পছন্দ হচ্ছে না? দিবে না তোমার আপুর সাথে বিয়ে? পছন্দ হয়েছে।
কিন্তু বিয়ে করে তুমি তো আপুকে নিয়ে চলে যাবে, তখন আমরা একা হয়ে যাব। আমার অনেক বড় একটি বাড়ি আছে, তোমরা দুজনও চলো আমার সাথে। আমরা গেলে মা একা হয়ে যাবে। তাহলে মাকে নিয়ে যাই। মা কখনো যাবে না। তাহলে কি তোমার আব্বুকে রেখে যাব? উহু, নিয়ে যাও। রেখে গেলে মা খুব মারবে। সৌদের আর কিছু বলার রইল না। সে রায়হানের মাথায় হাত বুলিয়ে দিল। রায়হান মুচকি হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রায়হান বেরিয়ে যেতেই রিদুমও ভাইয়ের পেছনে ছুটতে গিয়ে দরজায় দাঁড়িয়ে পড়ল। সেখানেই দাঁড়িয়ে বলল, তুমি কি নতুন ভাইয়া? সৌদ মাথা দুলিয়ে সম্মতি জানালো। স্বল্প সময়ে বাচ্চা দুটোকে সৌদের ভীষণ ভালো লেগেছে। উত্তর পেয়ে রিদম ছুটে বেরিয়ে যেতেই সৌদ ঘরমায় পায়চারি করল। না জানি কাজের সাথে তার হবু শাশুড়ি মা কি পরামর্শ করছে। এদিকে মেয়েকে রাত বিরাতে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, এখন আবার মেয়ের ভবিষ্যতে চিন্তায় অস্থির। সব মায়েরা কি এমন অদ্ভুত হয়? নিজের মাকে বুঝতে শেখার আগেই হারিয়ে ফেলতে হয়েছে। তাই মায়েদের আচরণ সম্পর্কে তেমন ধারণা নেই। বাবাকে খুব একটা কাছে পাওয়া হয়নি। পরিবারবিহীন একলা সৌদের কাছে কখনো মনে হচ্ছে পরিবার মানেই ঐক্য ঝামেলা, আবার মনে হচ্ছে একলা জীবনের সুখের পরশেই পরিবার। কানের কাছে হঠাৎ মায়ের কড়া ধমকের শব্দে রিফা চোখ খুলে পিটপিট করে চাইল। মাথার ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছে, আলোর কারণে চোখ জ্বলছে। ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। এই, উঠো বলছি। চোখ খোল। আমার ঘুম কেড়ে নিয়ে এত শান্তির ঘুম কই থেকে আসে তোর? রিক্তার উৎপাতে বন্ধ চোখে উঠে বসলে রিফা। চুল টানাটানির কারণে মাথা থেকে ওড়না সরে গিয়েছিল। রিক্তা রুক্ষ হাতে মেয়ের মাথায় ওড়না তুলে দিলেন। বিছানার সামনে চেয়ার নিয়ে বসেছেন গাজী সাহেব এবং সাক্ষীর জন্য সাথে নিয়ে এসেছেন তার পরিচিত একজন ব্যক্তি। রিফার পাশে দাঁড়িয়ে আছে রিক্তা। বিছানার অপর প্রান্তে বসে আছে সৌদ। রায়হান রিদম সৌদের পেছনে দুই কাঁধে দুজন হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিফা ঘুমিয়ে থাকাকালীন গাজী সাহেব যাবতীয় লেখালেখির কাজ সম্পন্ন করেছেন। রিক্তা নিজে দাঁড়িয়ে প্রতিটি সেই সব কাজের তদারকি করেছে। এবার শুধু বিয়ে পড়ানো আর বর কনের স্বাক্ষর নেওয়া বাকি। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করতে যাবেন সেই সময় রিক্তার মনে হলো, ছেলের পরিবারের তোকে নেই এখানে। তারা যদি পরে এই বিয়ে অস্বীকার করে, তখন তার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকালকার ছেলেদের কি ঠিক আছে নাকি? আজ প্রেমের টানে বিয়ে করছে, কাল আবার পরিবারের কথায় যদি রিফার হাত ছেড়ে দেয়। সেই চিন্তা থেকেই সৌধকে বলল, এই ছেলে, তোমার বাড়ির লোকজন কাউকে তো ডাকলে না। মায়ের কথায় রিফা চোখ খুলে একবার তাকানোর চেষ্টা করলো, কিন্তু আবারও দ্রুত ঘুমের দেশে তলিয়ে গেল। সেদিকে তাকিয়ে সৌদের ভীষণ হাসি পেল। বোকা মেয়েটা নিজের বিয়েতে ঘুমিয়ে কুল পাচ্ছে না। অন্য সময় হলে রিক্তার কথা সৌদের ভীষণ রাগ করত। পরিবার নিয়ে আলোচনা ব্যাপারটাই তার পছন্দ নয়। কিন্তু আজ সে হাসি মুখে বলল, বাবা ছাড়া আমার কেউ নেই। কিন্তু বাবা তো কানাডায়, তাই নিয়ে আসতে পারছি না। তোমার বাবাকে কল দেও, তাকে জানাও। পরে দেখা যাবে তোমার বাবা আমার মেয়েকে তাড়িয়ে দিল। সৌদ তাৎক্ষণিক বাবাকে হোয়াটসঅ্যাপে কল করলো। দা আরফিন হঠাৎ ছেলের কল পেয়ে হকচকিয়ে গেলেন। কল রিসিভ করতেই সৌদ তাকে আরেকটু চমকিয়ে দিয়ে বলল, বাবা, ভিডিও কলে আসো। অসময়ে ভিডিও কল কেন? একমাত্র ছেলের বিয়ে দেখতে না পেলে পরে আবার আফসোস করবে, তাই। দা আরফিন নিশ্চিত হলেন ছেলে কোনো কারণে ফাজলামির মুডে আছে। তিনি ফুরফুরে মেজাজে ভিডিও কল অন করতেই সৌদ ফোনটি বিছানার এক কোণে নির্দিষ্ট স্থানে রাখল। দা আরফিনের ফোন স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত কতগুলো মুখ, সাদা ধবধবে দাড়ি, পাঞ্জাবি পরা, টুপি মাথায় মানুষটিকে দেখে তিনি বিস্ময় বাকশক্তি হারিয়ে ফেললেন। সৌদ তাড়া দিয়ে কাজী সাহেবকে বললেন, বিয়ের পড়ানো আরম্ভ করুন। আমি পুরোপুরি পরিবার নিয়ে তো চলে এলাম, এবার আর কোনো সমস্যা হওয়ার কথা না। রিফা মায়ের পেটে মাথা টিকিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। রিক্তা তার মাথায় একটা চাপড় দিয়ে জাগিয়ে দিল। ঘুম ঘুম চোখে কাজী সাহেবের দিকে চেয়ে রইলেও ওনার বক্তব্য রিফার বোধগম্য হলো না। স্বাক্ষর করার সময় রিক্তা কলম এগিয়ে দিলে চুপচাপ স্বাক্ষর করে দিল। কিন্তু কাজী সাহেব কবুল বলতে বললে রিফা চোখ দুটো খুব কষ্ট করে খুলে ওনার দিকে তাকিয়ে বলল, কি বলবো? কাজী সাহেব হকচকিয়ে গেলেন। সবার দিকে একবার নজর বুলিয়ে নিয়ে বললেন, কবুল বললেন, মা জননী। কেন বলবো? বিয়েতে সম্মতি দিবেন। কবুল বলতে হয়, এটাই নিয়ম। অধৈর্য রিক্তা মেয়ের মাথায় আরেকটা চাপড় মেরে বললেন, আর কত জ্বালাবি?
এখন এবার নাটক করতেছিস কেন? কবুল বল তাড়াতাড়ি। একদিকে কাজী সাহেব, অন্যদিকে মা, দুজনের চাপের মুখে রিফা কিছুই ভাবার সময় পেল না। এই ঝামেলা চুকিয়ে ঘুমাতে পারলেই বেঁচে যায়। ঝটপট কাজী সাহেবের কথা মেনে কবুল বলে আবার ঘুমের দেশে তলিয়ে গেল একজন নববধূ। নিশুতি রাতে খোলা জানালা দিয়ে শীতল বাতাস বয়ে আসে। বিছানায় হেলান দিয়ে অন্ধকারের গভীরতা মাপতে মাপতে নিজের জীবনের কথা ভাবছিল সৌধ। কোনো এক অজানা কারণে আজকে সবকিছুই ভালো লাগছে। তারই পাশে বিছানায় শুয়ে থাকা মেয়েটিকেও ভালো লাগছে। মায়াভরা মুখটির দিকে তাকিয়ে নিজেকে পূর্ণ মনে হচ্ছে। অথচ এক ছলনাময়ী যাওয়ার পথে সৌধের ভালো লাগার এই অনুভূতিটুকু সাথে নিয়ে গিয়েছিল। তার দেওয়া ধোঁকা সৌধ কোনোভাবে ভুলতে পারেনি। শুধু মেয়ে নয়, বরং নিজের আশেপাশে ছেলে মেয়ে কাউকেই সহ্য হতো না। সারাক্ষণ একা থাকতে ইচ্ছে হতো। অথচ আজ ঘুমন্ত রিফার পাশে বসে থাকতেও ভালো লাগছে। নিজের স্ত্রী বলেই কি তার আশেপাশে শান্তি খুঁজে পাচ্ছে? আহা, বিয়ে! সৌধ তো কখনো ভাবেনি কোনো একদিন সে বিয়ে করবে। দা আরফিন ছেলের ভয়ে কখনো বিয়ের আলোচনা তুলতে পারেনি। সেই সৌধ কিনা নিজে বিয়ে করে বসে আছে। বাবার অবাক হওয়া মুখটির কথা মনে করে সৌধের খুব হাসি পাওয়ায় নিজের অজান্তেই শব্দ করে এসে ফেলল। তার সামান্য হাসির শব্দে রিফার ঘুম ভেঙে গেল। অবেলায় একটানা ঘন্টাখানিক ঘুমানোর পর রিফার মাথা ধরা আর নেই, তবে হালকা ক্লান্তি রয়ে গেছে। ঘুম ভেঙে হঠাৎ সৌধকে সামনে দেখে সেই ক্লান্তিবোধ নিমিষেই উধাও হয়ে গেল। লাফ মেরে বিছানা ছেড়ে উঠে বসল। চোখ বড় করে বলল, আপনি এখানে কি করছেন? রিফার প্রতিক্রিয়ায় সৌধ বেশ মজা পেল। ফোলা চোখ, এলোমেলো কেশ, কাঁধের একপাশে পড়ে থাকা ওড়না সব মিলিয়ে সদ্য ঘুম থেকে উঠা রিফাকে ভীষণ আদরে লাগছে। সে পিঠের পেছনে থাকা বালিশে আরো ভালোভাবে হেলান দিয়ে বলল, তোমাকে দেখছিলাম। রিফার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। প্রেমে পড়লে তো মানুষের ভ্রম হয়। সবসময় আশেপাশে প্রিয় মানুষটিকে কল্পনা করে তাকে দেখতে পায়। তারও নিশ্চয়ই ভ্রম হচ্ছে। তবে তার ক্ষেত্রে আজ প্রথম ভ্রম হলো। এবার তাহলে ভালো মতোই প্রেমে পড়ে গেছে। কল্পনায় সৌধকে দেখছে। সৌধ কিনা তারই বিছানায় বসে আছে। সে খানিকটা লজ্জা পেল। আবার কি যেন ভেবে দুহাতে চোখ ভালো মতো কুচড়ে সৌধের দিকে তাকালো। ভ্রম হলে তা এখনই ভেঙে যাক। কিন্তু তেমন কিছুই হলো না। সৌধ ডাবাডাব করে তার দিকেই চেয়ে আছে। রিফা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে ঘুমানোর আগের কথা ভাবতে লাগলো। সবকিছু তার কাছে দ্রুত পরিষ্কার হয়ে গেল। চোখ বন্ধ করে দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ বসে রইল। তারপর বিছানা ছেড়ে নেমে সৌধকে বলল, আপনি এখন আসুন প্লিজ। আমার অনেক সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু এবার আপনার যাওয়া উচিত। অনেক রাত হয়ে গেছে। সৌধ কিছু বলল না, এমনকি একটু নড়াচড়াও করল না। কি হলো? যাচ্ছেন না কেন? চিন্তায় রিফার মাথা ঘুরছে। অন্যদিকে সৌধের কোনো হেলদোল নেই, যেন তার এখানেই থাকার কথা ছিল। রিফার মাথায় ঘুরছে মায়ের কথা। সে কোথায়? সৌধ এতক্ষণ তার সাথে এক ঘরে ছিল, এ নিয়ে মা কতটা ক্ষেপে আছে কে জানে। আপন মনে কথাগুলো বিড়বিড় করলে সৌধ সেগুলো শুনে ফেলল। মাথার পেছনে দুটো হাত ভ্যাট করে রেখে বলল, শাশুড়ি মা নিজেই ঘরে বসতে বলে গেছেন। আমি বাধ্য ছেলের মতো শুধু বসেই ছিলাম, এর বাইরে কিছু করিনি। অবশ্য কয়েকবার তোমার দিকে তাকিয়েছিলাম, কিন্তু তোমাকে ভীষণ আদরে দেখাচ্ছিল বলে বেশি তাকাইনি। হোয়াট ইফ আই ক্যান কন্ট্রোল মাইসেলফ? চেহারায় বেশ ইনোসেন্ট লুক এনে সৌধ এমন কথা বলতে পারে তার রিফার জানা ছিল না। সে দ্রুত সেখান থেকে পালিয়ে বাঁচল। আজকে তার সাথে যা কিছুই ঘটছে সেগুলো কল্পনাতীত। গম্ভীর ডাক্তার সাহেবের এমন রূপও থাকতে পারে রিফা কি কখনো ভেবেছিল? কিন্তু শেষ রক্ষা হলো না। ঘরের দরজায় পা রাখার আগেই রিক্তা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করল। তাকে দেখতে একদম স্বাভাবিক লাগছে। সে রিফাকে বলল, এতক্ষণে ঘুম ভাঙল তোর? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, অনেক রাত হয়ে গেছে। ছেলেটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে। এরপর সৌধের দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো, আমি খাবার এখানেই দিয়ে দিচ্ছি। রিফার বুঝিয়ে আজকে শুধু অবাক হওয়ার পালা। যে মানুষের পেছনে এতদিন ঘুরেও মুখ দিয়ে একটু ভালো কথা বের করতে পারেনি, সে আজকে তার সাথে ফাজলামি করছে। সারাদিন দের বকা খেল, এই তো সন্ধেবেলায় ইচ্ছে মতো পিটুনি দিল, বাড়ি থেকে পর্যন্ত বের করে দিল, সে কিনা এখন রেঁধে খাওয়াচ্ছে।
তার ভ্যাল করে তাকিয়ে থাকা দেখে রিক্তা বিরক্ত হয়ে বলল, কিরে নড়ছিস না কেন? ছেলেটা টিউবওয়েল বাড়ি নিয়ে যা, পানি তুলে দিস, তোকে তো আবার সব বলে দিতে হয়। রিফা বাধ্য মেয়ের মতো সৌধ্যকে সাথে নিয়ে গেল। কল চেপে দিল। সৌদ্ধ হাত মুখে ধুয়ে ফিরে আসার সময় রিফার দিকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে বলল, একেই বলে জামাই আদর, বুঝলে মেয়ে? রাতের খাবার শেষ করতেই 11টা বেজে গেল। খাবার পর্ব শেষে সৌদ্ধ রিক্তাকে বলল, এবার তাহলে আমাদের অনুমতি দিন। রাত তো অনেক হলো, এখন বেরোতে হবে। এখন আর যাওয়ার কি দরকার? থেকে যাও না, আজ যেতে হবে, পরে না হয় আবার আসা যাবে। রাতের খাবার তৈরি করার কাজ রিক্তা একা হাতে সামলিয়েছে। কোথা থেকে কিভাবে কি জোগাড় করেছে সেই ভালো জানে। গরুর মাংস, মুরগি ভুনা, পাতলা ডাল, ডিম, আলু ভাজি, পোলাও, রীতিমতো বিয়ে বাড়ির আয়োজন। রায়হান রিদম দুজনে মাকে সাধ্যমতো সাহায্য করেছে। তাই খাওয়ার পর সব গুছানোর কাজ রিফা নিজের হাতে নিয়েছে। রান্নাঘর পরিষ্কার করে ঘরে ঢুকে দেখল রিক্তা ও সৌদ দুজনে কথা বলছে। তাকে দেখে রিক্তা বলল, ওকে নিয়ে যাবে? বিয়ে করেছি আর বউ নিয়ে যাব না। সৌদের কথায় রিক্তা, রিফা দুজনই লজ্জা পেল। সোফায় বসে রায়হান মুখ চেপে এসে উঠল। রিক্তা তাকে একটি ধমক দিয়ে রিফাকে বলল, আমার সাথে চল। এভাবে শ্বশুর বাড়ি যাবি নাকি? আমার আলমারিতে শাড়ি রাখা আছে, ওটা পরে তৈরি হয়নি। এবার মায়ের উপর রিফার বড্ড অভিমান হলো। বিদায় করে দিবে বলে কি এমন আদর যত্ন? এতদিন বিয়ে হয়নি বলে এমন দূর দূর করতো। এখন বিয়ে দিয়ে যেই না মেয়েকে তাড়িয়ে দেওয়ার সুযোগ এলো অমনি ভালোবাসা উপচে পড়ছে। সবই লোক দেখানো। কুরবানির আগে গরুর যেমন খাতির যত্ন করা হয়, এখন তাকে কি তাই করা হবে? এসব আদিক্ষেতার তার দরকার নেই। সে মুখ গোমরা করে বলল, দরকার নেই? তখন তো এক কাপড়ে বের করে দিচ্ছিলে, এখন আবার শাড়ি কেন? মেয়ের কথা শুনে রিক্তার মুখে আধার নেমে এলো। শাসন করতে গিয়ে একটু বেশি করে ফেলেছেন। বিধবা মানুষ, মাথার উপর কোনো পুরুষ মানুষের ছায়া নেই। যুবতী মেয়ে নিয়ে সমাজে বাস করা কতটা যন্ত্রণার সেটা অন্যকে কি বুঝবে? লোকজনের সন্দেহের তীরের ডগায় বসবাস করতে হয়। তার বাড়ির উপর সারাক্ষণ নিন্দুকের নজর থাকে। শুধু একটুখানি সুযোগের অপেক্ষা। একটু বলেই চারদিকে রই রই পড়ে যাবে। এত বড় মেয়ে সব বুঝেও প্রেমের পথে পা বাড়ালো কিভাবে? রিক্তার রাগ করা কি স্বাভাবিক নয়? রাগের মাথা কি কি করেছেন তা নিয়ে ভাবতে বসলে অবশ্য নিজেকে অপরাধী মনে হয়। কিন্তু মেয়ে কি অন্যায় করেনি? বাড়ির বাইরে সময় কাটানো, রাস্তাঘাটে ছেলের সাথে দেখা করা, ভর সন্ধেবেলা বেলা মান সম্মানের কথা না ভেবে ছেলের সাথে দেখা করতে গেলে কোন মা মেনে নিবে? নেহাত ছেলে ভালো, রিক্তার পছন্দ হয়েছে বলেই তো বুদ্ধি করে বিয়েটা পড়িয়ে দিল। তা না হলে বোকা মেয়েটার কপালে কি ছিল কে জানে। রিক্তাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেবিলের উপরে রাখা ফোনটা হাতে নিয়ে রিফা ঘর ছেড়ে বেরিয়ে এলো। মা মেয়ের বিরোধের মাঝে সৌদ আর নিজেকে জড়ালো না। সে বিদায় নিয়ে বাইরে এসে দেখল রিফা সদর দরজা পেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রিক্তা, রায়হান, রিদম তিনজনই রিফাকে বিদায় জানাতে রাস্তায় এসে দাঁড়ালো। রিফা এগিয়ে এসে দুই ভাইকে জড়িয়ে ধরল। দুজনের কপালে চুমু দিল। রায়হানের কানে কিছু ফিসফিস করে বলে উঠতে দাঁড়ালো। রিক্তার দিকে একবার তাকিয়েও দেখল না। নিঃশব্দে সৌদের বাইকের পেছনে বসতেই সৌদ বাইক স্টার্ট দিল। অন্ধকার রাস্তায় বেশিক্ষণ ওদের আর দেখা গেল না। অন্ধকারে এত দ্রুত মেয়ের মিলিয়ে যাওয়া দেখে রিক্তার চোখের জল বাদ মানতে চাইল না। ছেলে দুটোকে জড়িয়ে ধরে দরজার হেলান দিয়ে অনেকক্ষণ কাঁদল। এই তো সেদিন প্রথম মেয়েটির মুখ দেখেছিলেন। সারাক্ষণ মা মা করে সারা বাড়ি মাতিয়ে রাখত। কোথাও যাওয়ার আগে মাকে বলে যাওয়া চাই চাই, অথচ আজকে চিরদিনের জন্য অন্যের ঘরে চলে যাওয়ার সময় একবার মুখ তুলে চাইল না। রিক্তার নিজের উপরে রাগ হলো। কি দরকার ছিল ওভাবে মারার? ঠান্ডা মাথায় বসে কথা বললেও তো পারত। মেয়ের পছন্দ খারাপ না। রিক্তা নিজে খুঁজলেও মেয়ের জন্য এত ভালো ছেলে পেত না। রায়হান মায়ের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে এলো। রিফার বিছানায় বসে মেয়েবিহীন বাড়িটি রিক্তার কাছে মরুভূমির মনে হচ্ছে। দুপাশে দুটি ছেলে থাকা সত্ত্বেও মনে হচ্ছে কেউ নেই। বিশাল পৃথিবী দেশে একা হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর আজ অনেকদিন পর আবার একই রকম কষ্ট হচ্ছে। ছেলে দুটোকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মায়ের বুকের সাথে মিশে দুহাতে মাকে আগলে ধরে রায়হান বলল, আপু আমাকে তোমার খেয়াল রাখতে বলে গেছে। রাত গভীর হওয়ায় শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই।
নিশ্চুপ পথ ধরে এগিয়ে যাচ্ছে সৌদের মোটরসাইকেল। বাতাসে সাই সাই শব্দের সাথে রিফার নাক টেনে কান্না করার শব্দ সৌদ শুনতে পাচ্ছে। রাগ করে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে এলেও মায়ের জন্য তার মন কাঁদছে। আপন নিয়ে ছেড়ে আসতে সবারই তো কষ্ট লাগে। সৌদ মুখ না ঘুরিয়ে গলার স্বর একটু বাড়িয়ে বলল, রিফাতুন, ঘুমিয়ে পড়লে নাকি? এমনিতেই সৌদের অদ্ভুত আচরণে রিফা প্রচন্ড বিরক্ত। সে যে পেছনে বসে কান্না করছে তা বুঝতে পারার পরেও এমন কথা সেই বিরক্তি আরো বাড়িয়ে দিল। সামনে বসা মানুষটি দেখে কি ভাবছে? ছোট বাচ্চা, বাইকের পিছনে বসে সে ঘুমিয়ে পড়বে কেন? এরপর নিশ্চয়ই এটা বলবে, ঘুমিয়ে পড়ো না, এই তো প্রায় চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণ, তুমি আমার সাথে গল্প করো, তাহলে দেখবে ঘুম কেটে যাবে। ছোটবেলায় বাবার সাইকেলের পেছনে বসে ঘুমে যখন ঢুলে পড়তো তখন বাবা ঠিক এভাবেই বলতো। আজ এতদিন পরে সৌদের মুখে এমন কথা শুনে ভিন্ন দুরকম অনুভূতি কাজ করছে। ছোট বাচ্চা ভাবায় রাগ পাচ্ছে। মনে হচ্ছে সৌদ তাকে উপহাস করলো। আবার বাবার মতো কেউ তার খেয়াল রাখছে, আগলে রাখছে ভেবে ভালো লাগছে। অনেকদিন তো হয়ে গেল কেউ এভাবে যত্ন করেনি। কপট রায় দেখিয়ে রিফা বলল, ঘুমাবো কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? সারাদিন তোমাকে ঘুমাতে দেখলাম। আমার তো মনে হয় তুমি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাও। চাইলে এখনো আমার পিঠে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারো। আপনি বড্ড বেশি কথা বলেন। আমি তো আপনাকে অন্যরকম ভেবেছিলাম। কেমন ভেবেছিলে? চুপ করে বাইক চালান। আবার ঘুমিয়ে যাবে না তো? আমি মোটেও ঘুমাচ্ছিলাম না। তো চুপচাপ কি করছিলে? কিছু না, রাস্তা দেখছিলাম। চুপচাপ রাস্তা দেখতে ভালো লাগছে। আর দেখতে হবে না, আমরা পৌঁছে গিয়েছি। কথা বলতে বলতে কখন ওরা শহর ছেড়ে বেরিয়ে এসেছে রিফা খেয়ালই করেনি। অবশ্য অন্ধকারে রাস্তাঘাট তেমন চেনার কথা নয়। আশেপাশে তাকিয়ে যা বোঝা গেল, এটা শহরের বাইরের কোনো জায়গা। সাদা রঙের ডুপ্লেক্স বাড়িটি বৈদ্যুতিক বাতির আলোয় ঝলমল করছে। গ্যারেজে বাইক রেখে সৌদ দরজা খুলে রিফাকে ভিতরে প্রবেশ করতে বলল। ড্রয়িং রুমের লাইট অন করতেই চারদিকে আলোকিত হলো। সাজানো গুছানো বাড়িটিতে দাঁড়িয়ে রিফার গা ছমছম করে উঠল। কেমন প্রাণহীন, নির্জীব একটি বাড়ি। বাড়ি জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ। সেই শব্দ দেয়ালে বাধা পেয়ে আবার চার দেয়ালের মাঝেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। রিফা যখন এক জায়গায় দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছিল, সৌদ তখন ড্রয়িং রুম বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। পেছনে রিফার কোনো সারা শব্দ না পেয়ে ঘুরে দেখালো। ড্রয়িং রুমের ঠিক মাঝখানে রিফা দাঁড়ানো। ওখানে দাঁড়িয়ে রইলে কেন? রুমে চলো। চিন্তার জগৎ থেকে বেরিয়ে রিফা সৌদের দিকে দেখালো। এই ভুতুড়ে বাড়ির ড্রয়িং রুমে সে একা দাঁড়িয়ে আছে খেয়াল হতে দ্রুত পা চালিয়ে সৌদের কাছে চলে গেল। সৌদের পেছনে হাঁটতে হাঁটতে বলল, বাড়িতে আর কাউকে দেখছি না যে? কেউ নেই তাই দেখছো না? কোথায় গেছে? কেউ থাকলে তো যাবে। আপনি এখানে একা থাকেন? এতদিন থাকতাম, এখন আর একা রইলাম কোথায়? আজ থেকে আমরা দুজন থাকবো। সৌদ শোবার ঘরের দরজা খুলে দিল। রিফা ঘাড় ঘুরিয়ে নিশ্চুপ ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখল, চারদিক কেমন ফাঁকা করছে। শুকনো ঢোক গিলে ঘরের ভিতরে প্রবেশ করল। রিফাকে বিছানায় বসিয়ে সৌদ এগিয়ে গেল বেড টেবিলে রাখা পানির পাত্রের দিকে। গ্লাস ভরে পানি এনে রিফার হাতে দিয়ে নিজের রিফার পাশে বসল। রিফা সেই গ্লাস হাতে নিয়ে সৌদের দিকে ঘুরে বসে বলল, আপনার একা থাকতে ভয় করে না? ভয় করবে কেন? এত বড় বাড়িতে একা থাকলে ভয় লাগা স্বাভাবিক। আচ্ছা, আপনি রাতের বেলা কোনো শব্দ শুনতে পান? কিসের শব্দ? না মানে এমন বাড়িতে অনেক ধরনের শব্দ শোনা যায়। নুপুরের শব্দ, ছাদে হাঁটার শব্দ, হাসির শব্দ নাকি জানালায় টোকা দেওয়ার শব্দ? সৌদ অনেকটা ফিসফিসিয়ে কানে কাছে কথাগুলো বলায় রিফা বেশ ভয় পেয়ে গেল। এমন শব্দের কথা কল্পনা করেই তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সৌদ কিছুক্ষণ চুপ করে রিফার দিকে তাকিয়ে রইল, তারপর ওর অবস্থা দেখে হঠাৎ হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। হাসির মাঝে বলল, লাইক সিরিয়াসলি, তুমি এই বয়সে এসে ভূতে বিশ্বাস করো? ভয় পাও? রিফা নিজের চিন্তা ভাবনায় খানিকটা লজ্জা পেল মনে হয়। মাথা নিচু করে বসে রইল। সৌদ বেশ কিছুক্ষণ হাসার পর উঠে বসল। রিফাকে পানি খেতে বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। রিফা ততক্ষণে ঘরের আশপাশে হেঁটে এটা ওটা ছুঁয়ে দেখে সময় কাটালো। রুমে ফিরে রিফার দিকে তাকিয়ে সৌদের মনে পড়ল রিফার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা হয়নি। রাগ করে রিফাও মায়ের ওখান থেকে কিছু নিয়ে আসেনি।
ধুলো ময়লা জমে থাকা সালোয়ার কামিজ আর রিফাকে ঘুমাতে দিতে পারে না সে। তুমি একটা জামা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। বিয়ে করলেন আবার বউয়ের জামা কাপড়ের দায়িত্ব নেবেন না? পুরাতন দিয়ে কাজ চালাতে চাইছেন? তোমার সব দায়িত্বই এখন আমার। কিন্তু এই রাতের বেলা শপিং করা সম্ভব নয়। আবার এই কাপড়ে ঘুমাতেও পারবে না। কাদা মাটি লেগে নোংরা হয়ে গেছে। আপনারও তো ভাবতে হবে না। আমি ঠিক আছি। আমার কোনো দায়িত্বই আপনার নিতে হবে না। আমার জামা কাপড়ের ব্যবস্থা আমি করতে পারবো। জবাব দেওয়ার মতো অনেক কথা জানা থাকলেও সৌদ কোনো জবাব দিল না। রিফার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত ধরে পাশের রুমে নিয়ে গেল। এই রুমটিও বেশ পরিপাটি, তবে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না। পরিত্যক্ত রুমটির এক কোণায় রাখা আলমারির সামনে দাঁড় করিয়ে সৌদ আলমারি খুলে দিল। রিফার দিকে তাকিয়ে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা বের করে পরে নেও। আলমারি ভর্তি কাপড়ের সামনে দাঁড়িয়ে রিফার চক্ষু চড়া গাছ। একপাশে হ্যাঙ্গারে ঝুলছে খুব সাধারণ কিন্তু দামি কিছু শাড়ি, অন্যদিকে ভাঁজ করে রাখা বেশ কিছু সালোয়ার কামিজ। কাপড়গুলো ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়ে রিফা থেমে গেল। কিছুক্ষণ আগেই সৌদ্য বলেছিল এত বড় বাড়িতে সে একা থাকে। বাড়ির দিকে ভালোভাবে তাকালেই বোঝা যায় সৌদের কথা কতখানি সত্য। কিন্তু আলমারি ভর্তি কাপড় অন্য কথা বলছে। রিফা জিজ্ঞাসু চোখে সৌদের দিকে চাইল। খানিকটা দূরে দাঁড়িয়ে সৌদ্য বুঝিয়ে এই সময়টার অপেক্ষাই করছিল। খানিকটা মুচকি হেসে বলল, আমার মায়ের আলমারি, এখানের সব কাপড় তার ব্যবহৃত। আজকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারছি না। সরি, পুরনো কাপড় দিয়ে চালিয়ে নেও। সকাল হতেই সবকিছুর ব্যবস্থা করে দিব, প্রমিজ। রিফা কিছু বলার আগেই সৌদ্য রুম ছেড়ে বেরিয়ে গেল। রিফা এবার নিশ্চিত মনে পরম ভালোবাসার কাপড়গুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। একদম উপরে রাখা একটি সালোয়ার কামিজ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের স্ট্যান্ডে কাপড় রাখতে গিয়ে মায়ের কথা মনে পড়ল। শ্বশুরবাড়িতে প্রথম পর্দাপণের সময় শাড়ি পরার কথা বলেছিল সে। মায়ের উপর যতই রাগ জমে থাকুক না কেন, কখনো মায়ের অবাধ্য না হওয়া রিফা আজও মায়ের কথার বাইরে যেতে পারল না। আবার সেই আলমারির সামনে ফিরে এলো। সালোয়ার কামিজ আগের জায়গায় রেখে হ্যাঙ্গারে ঝুলতে থাকা রানী গোলাপি রঙের একটি শাড়ি তুলে নিল। একটু খুঁজতেই নিচের ড্রয়ারে শাড়ির সাথে পরার জন্য যাবতীয় পোশাকের খোঁজও মিলল। ব্লাউজের সাইজ পারফেক্ট না হলেও খুব বেশি বড় নয়, একটু ধোলা হলেও মানানসই বটে। রিফার মন পোশাকের মালিকের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। তার খোঁজে ঘরের চারদিকে তাকালেও কোথাও সে ব্যক্তিটির একটি ছবির দেখা মিলল না। আশ্চর্য ব্যাপার, নিজের মায়ের একটা ছবিও কেউ বাড়িতে রাখে না। ঘরের মালিকের জিনিসপত্র আছে অথচ ঘরের মালিক নিজেই নিখোঁজ। ঘরময় মুগ্ধতা ছড়িয়ে রাখা মানুষটিকে দেখার জন্য রিফার মন আকুল হয়ে উঠল। কোথায় সেই নারীটি? রানী গোলাপি জমিনের উপর হালকা গোলাপি ও সাদা মিশেল রঙের বড় ফুল আঁকা সুতি শাড়ি পরেই তা নারীটি বাম দিকে ঘাড় বাঁকিয়ে চুল মুছছে। তার কালো কুচকুচে দীর্ঘ ঘন কেশ মেঝে ছুঁয়ে ফেলেছে। সেই গড়াগড়ি দেওয়া চুলগুলো মেঝেতে বসে কোলে নিয়ে থাকলে কি খুব হাস্যকর দেখাবে। বিছানায় বসে সেই কথাই ভাবছিল সৌদ। সামনের ড্রেসিং টেবিলের আয়নার সামনে টুলের উপর বসে তলা দিয়ে চুল মুছতে ব্যস্ত রিফা। এই লম্বা চুল নিয়ে হয়েছে তার যত ঝামেলা। লম্বা চুলের পানি মুছতেই হাত ব্যথা হয়ে যায়। শ্যাম্পু করতে ঝামেলা, চুল মুছতে ঝামেলা, চুল শুকানো, চিরুনি করা, চুল বাঁধা সবকিছুতেই ঝামেলা। মায়ের কারণে এতদিন চুল কাটতে পারেনি, এখন ইচ্ছে করলেই চুল কেটে ফেলতে পারবে। বিয়ে করেছে বলে কি আবার স্বামীর থেকে চুল কাটার অনুমতি নিবে হবে নাকি? কি জানি চুল ছোট করলে আবার কিছু বলে যদি। একবার জিজ্ঞাসা করে দেখবে। চুল মোছা বাদ দিয়ে পেছনে ফিরে ডাক দিল, ডাক্তার সাহেব। রিফার হঠাৎ ডাকে সৌদ চমকে উঠল। সে এতক্ষণ মেঝের উপর ছড়িয়ে থাকা রিফার চুলের দিকে তাকিয়েছিল। রিফার ডাক শুনে তার দিকে চোখ বড় করে এক দৃষ্টি তাকিয়ে রইল। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিফা আবার ডাক দিল, ডাক্তার সাহেব। এবার সৌদের ধ্যান ভাঙল। সে ওভাবেই তাকিয়ে থেকে বলল, তুমি কতদিন পর আমাকে ডাক্তার সাহেব বলে ডাকলে জানো? রিফা জানে না আর কত চমৎকার জন্য অপেক্ষা করছে। সামনে বসা সৌদকে সে আর কি চিনতে পারছে না। সেই গম্ভীর অহংকারী সৌদ যেন কোথাও হারিয়ে গেছে। সামনে বসে থাকা সৌদ নতুন একজন মানুষ, যে তার জীবন সঙ্গী। হুটহাট অকপটে মনের কথা বলে দেওয়া, অদ্ভুত আচরণ করাই যার কাজ, এই সৌদ তার রচনা। হয়তো সৌদ সবসময় এমনই ছিল, রিফা তাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, অথবা চেনা জানার সুযোগই পায়নি। সৌদ নিজেই কখনো সুযোগ দেয়নি।
প্রতিবার নিষ্ঠুরতার সাথে ফিরিয়ে দিয়েছে। সেই কথা মনে হতো পুরনো অভিমান ফিরে এলো। ড্রেসিং টেবিলের দিকে ফিরে আবার চুল মুছতে মুছতে বলল, আমি আপনাকে কি বলে ডাকতাম তা আপনি খেয়াল করেছেন নাকি? আমি সবকিছুই খেয়াল করেছি। রিফা শাড়ির সাথে হালকা গোলাপি রঙের একটি ব্লাউজ পরেছে। ব্লাউজের পেছনের গলা বেশ বড়। ব্লাউজটি রিফার গায়ে কিছুটা ঢিলেঢালা হওয়ায় সেই গলা আরো বড় দেখাচ্ছে। ভেজা চুল একপাশে সরিয়ে মোছার কারণে ফর্সা পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। সৌদ উঠে গিয়ে রিফাকে টুল থেকে উঠিয়ে বিছানায় এনে বসালো। কিছু না বলে হঠাৎ সৌদের এমন আচরণে রিফা খানিকটা ভড়কে গেছে। অভিযোগ করাই রাগ করলো না তো আবার? প্রশ্ন করার সাহসও পাচ্ছে না, চুপচাপ বসে রইল। সৌদ নিজের রিফার পেছনে ঘনিষ্ঠ হয়ে বসল। পিঠ জুড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কাঁধের একপাশে একে উন্মুক্ত পিঠে হাত দিতেই রিফা কেঁপে উঠল। সৌদ কিছুক্ষণের জন্য থেমে গিয়ে রিফার প্রতিক্রিয়ার অপেক্ষা করল, কিন্তু রিফা কিছু না বলে নিঃশ্বাস বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। সৌদের হাত ক্রমেই নিচে নেমে ব্লাউজের হুক ছুঁতেই রিফা আর চুপ থাকতে পারল না। সৌদের হাত ধরে বাধা দিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন আপনি? ব্লাউজ খুলছি। কি সব বলছেন? হাত ছাড়ো, হুক খুলতে হবে। রিফা পেছনে ফিরে চোখ বড় করে সৌদের দিকে অবাক হয়ে চাইল। এমন আজব মানুষ হয়, কত সহজেই বলছে হুক খুলতে হবে, যেন ব্লাউজের হুক খোলা খুব স্বাভাবিক একটি কাজ। আপনি দেখে তো মনে হয় না আপনি এত দুষ্ট একটা মানুষ। বিয়ে হতেই কাপড় ধরে টানাটানি শুরু করেছেন। সৌদ কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে দুষ্ট হাসি ফুটিয়ে রিফার পিঠের সাথে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসল। কানে টেছে মুখ এনে বলল, আমার থেকে তুমি বেশি দুষ্ট। আমি একজন ডাক্তার হিসেবে তোমার ক্ষত দেখতে চাইছি, কিন্তু তোমার মনে দেখি অন্য কিছু চলছে। সরাসরি বললেই তো পারো তুমি আমার কাছে আসতে চাইছো। স্বামী হিসেবে তোমার সব চাওয়া পূরণ করতে আমি সদা প্রস্তুত। শুধু শুধু নিজের ইচ্ছে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন? সৌদের ঠোঁট রিফার কান ছুঁই ছুঁই, শব্দের ধ্বনিও যেন কানে শিরশির অনুভূতি ছড়াচ্ছে। লজ্জায় রিফার নজর ঝুঁকে গেছে অনেক আগেই। সৌদ বিছানা ছেড়ে উঠতে দাঁড়ালো। বিছানার উপর বালিশ রেখে বলল, এখানে উপর হয়ে শুয়ে পড়ো। রিফা লক্ষ্মী মেয়ের মতন চুপচাপ সেই আদেশ পালন করে শুয়ে পড়ল। বেড সাইডের টেবিলের ড্রয়ার হতে মেডিসিন এনে সৌদ বিছানায় বসল। ব্লাউজের হুক খুলে পিঠ উন্মুক্ত করতেই ফর্সা পিঠ জুড়ে 4-5টি কালশিটে দাগ দেখা গেল। ক্ষতের উপর ক্রিম ছোঁয়াতেই রিফার সর্বাঙ্গ কেঁপে উঠল। উন্মুক্ত পিঠে ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে, ক্ষতস্থানে ক্রিমের শীতলতা, খুব কাছে প্রেমিক পুরুষ, সব মিলিয়ে রিফার অবস্থা বড্ড এলোমেলো। দুহাতের মুঠোয় বালিশের কোণ চিপে ধরে কোনোরকম বিছানায় পড়ে রইল। সৌদ খুব যত্ন সহকারে ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে আবার ব্লাউজের হুক লাগিয়ে দিল। রুমের সাথে লাগোয়া বারান্দায় ডাবল সিটের সোফায় বসে রাতের নিস্তব্ধতা অনুভব করছে সৌদ। রুমে একা একা ভালো না লাগায় রিফা এসে সৌদের পাশে বসল। অবেলায় ঘুমিয়ে এখন আর রাতে ঘুম আসছে না। রিফার দিকে একবার ফিরে আবার রাতের অন্ধকারের দিকে তাকিয়ে সৌদ বলল, এই শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে। রিফা খানিকটা লজ্জা পেয়ে গায়ে জড়িয়ে থাকা শাড়িটিতে হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, তখন যে বললেন ওগুলো আপনার মায়ের কাপড়, কিন্তু আপনার মাকে কোথাও দেখছি না যে। মা নেই তাই দেখছো না? নেই মানে? অবাক হয়ে জানতে চাইল রিফা। সৌদ রিফার দিকে ফিরে ওর চোখে চোখ রেখে খুব স্বাভাবিকভাবে বলল, ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। সরি, আমি জানতাম না। সরি বলার কিছু নেই। নিঃশুভ রাতে যেন সব কথা ফুরিয়ে গেল। অনেকক্ষণ দুজনেই চোখের সামনের অন্ধকারে তাকিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা চালিয়ে একসময় সৌদ বলল, আমার বাবা মা দুজনই ডাক্তার ছিলেন। বাবা মেডিসিন বিশেষজ্ঞ, মা গাইনিকোলজিস্ট। আমি তাদের একমাত্র সন্তান। তখন খুব ছোট ছিলাম, কখনো ভাবিনি একদিন মা থাকবে না, একদিন আমি একা হয়ে যাব। অন্য সকল বাচ্চাদের মতোই নিশ্চিত জীবনযাপন করছিলাম। মায়ের ডাকে ঘুম ভাঙত, বাবা মায়ের সাথে দৌড়ে দৌড়ে আমি স্কুলের জন্য রেডি হয়ে নিতাম। তিনজনই একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। তখন আমাদের বাড়িটি এমন নিশ্চুপ ছিল না। যতক্ষণ আমরা বাড়িতে থাকতাম শোরগোল লেগেই থাকতো। মা কখনো আমার উপর চিল্লাতো, কখনো বাবার উপর। বাবা কার চালিয়ে আমাকে স্কুলে পৌঁছে দিত, এরপর মাকে হাসপাতালে নামিয়ে দিয়ে নিজের তার হাসপাতালে চলে যেতেন। স্কুল শেষে আমি স্কুল বাসে বাড়ি ফিরে আসতাম। কাজের লোকজন ছিল, তখন ওদের সাথেই সময় কেটে যেত।
অথচ এখন বাড়িতে কাজের লোক আর ভালো লাগে না। মা বাবা একসাথে আসতো সন্ধ্যার দিকে, আমি ততক্ষণে ভাত ঘুম দিয়ে বাগানে খেলাধুলা করতে ব্যস্ত। মা এসে জোর করে খেলা বন্ধ না করা পর্যন্ত আমাকে কেউ দমাতে পারতো না। খুবই দুষ্ট ছিলাম। কথার মাঝে রিফা আপনার মনে বলে উঠল, এখনো দুষ্ট আছেন? সৌদ মুচকি হেসে বলল, দুষ্টামি করে শুরুই করলাম না তার আগে এই কথা বলছো? ছোটবেলায় যা দুষ্টামি করতাম সেসব দেখলে না জানি আর কি বলতে। আমার সারাদিন দুষ্টুমি করেই কাটতো। সন্ধ্যার দিকে অনেক বকাবকি করে মা আমাকে পড়তে বসাতো। রাতে একসাথে ডিনার করে আমি কত নিশ্চিতভাবে ঘুমিয়ে পড়তাম। মা চলে যাওয়ার পর বহুদিন আমি ঠিকমতো ঘুমাতেই পারিনি। কি হয়েছিল? তখন খেলাধুলা, দুষ্টুমি নিয়ে ব্যস্ত ছিলাম। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব খেয়াল করার বয়স হয়নি তখনও। একদিন হঠাৎ স্কুল থেকে ফিরে শুনি হাসপাতালে যেতে হবে কারণ মা হাসপাতালে ভর্তি। কাজের লোকের সাথে হাসপাতালে গেলাম। হাসপাতাল আমার কাছে ভীতিকর কোনো স্থান ছিল না। বাবা মা দুজনই ডাক্তার হওয়ার সুবাদে প্রায়শই যাতায়াত ছিল। কিন্তু সেদিন সবার মুখে কেমন আতঙ্ক বিরাজ করছিল। হাসপাতালে গিয়ে শুনলাম মা ব্রেন স্ট্রোক করেছে, আইসিইউতে আছেন। অচেতন অবস্থায় আইসিইউতে ভর্তি করানো হয়েছিল, সেই জ্ঞান আর ফেরেনি। একবার কথা বলার সুযোগও পাইনি আমি। সকালে কার থেকে নেমে স্কুলে যাওয়ার সময় আমার কপালে যে মানুষটি চুমু দিয়েছিল সেই মানুষটি এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। যদি আগে থেকে জানতাম তাহলে মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত খুব মনোযোগ দিয়ে উপভোগ করতাম। সেই সকল স্মৃতি আগলে বেঁচে থাকলে হয়তো এতটা একা মনে হতো না। মায়ের মৃত্যুর বর্ণনার মতো কষ্টকর আলোচনা কখনো এভাবে করা হয়নি। মায়ের মৃত্যুর পর আসলে কারোর সাথে ওভাবে মন খুলে কথা বলা হয়নি। এতদিন পর সৌদ্য টের পেল মায়ের মৃত্যুতে পাওয়া সেই কষ্ট বুকের ভেতর আজও একই রকম রয়েছে। কথাগুলো বলতে গিয়ে গলা শুকিয়ে এসেছে। কখন যেন রিফা হাত বাড়িয়ে সৌদের হাতের উপর হাত রেখেছে। সেদিকে খেয়াল হতেই সৌদ খানিকটা ভরসা পেল। দ্রুত নিজেকে ধাতস্থ করে বলল, হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণ তখনও বুঝিনি। বড় হওয়ার পর আবার খুঁজতে শুরু করলাম। মায়ের হাই ব্লাড প্রেশার ছিল। হাসপাতালে একজন পেশেন্টের প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন নিয়ে ঝামেলা চলছিল। এর মাঝে মায়ের চাকরি ছাড়ার ব্যাপারে বাবা চাপ দিচ্ছিল। সব মিলিয়ে মা ভীষণ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অথচ আমাকে কখনো কিছু বুঝতে দেয়নি। আমি নিজে খেয়াল করিনি, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। মায়ের চলে যাওয়ার পর বাবার ভীষণ অনুশোচনা হলো। নিজের থেকে নিজেই পালিয়ে বাড়তি কাজের মাঝে ডুব দিলেন। আমি একা পড়ে রইলাম কাজের লোকের কাছে। একসাথে বাবা মা দুজনের থেকে দূরে সরে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এরপর আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করানো হলো। সেখানে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে। তখন থেকে একাই থেকেছি, নিজেকে একাই সামলেছি। লোকে বলে কষ্ট নাকি ভাগাভাগি করে কমে যায়, কিন্তু সৌদের 28 বছরের জীবনে কষ্ট ভাগাভাগি অভিজ্ঞতা এই প্রথম। মায়ের মৃত্যুতে একটি ছোট প্রাণীর কতখানি কষ্ট হয়েছে সেই ধারণা হয়তো অনেকে করতে পেরেছিল, কিন্তু সৌদ নিজের ভাঙাচোরা প্রতিবিম্ব জনসম্মুখে আনতে অপর ছিল। সে নিজস্ব একটা জগতে বসবাস করত, নিজের মতো জীবনযাপন করত। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা খেলাধুলা করার স্মৃতি নেই বললেই চলে। আজ বহু বছর পর রিফার সাথে কথা বলে মনে হচ্ছে কারোর সাথে কষ্ট ভাগাভাগি করার মধ্যে প্রশান্তি লুকিয়ে আছে। মনের কথা বলে ফেললেই বুকের ভিতরে হালকা লাগে। মনে হয় বুকের উপর থেকে ভারী কিছু নেমে গেল। যে স্বস্তি খুঁজতে সৌদ একাকী জীবন বেছে নিয়েছিল সেই স্বস্তি অবশেষে তার কাছে ধরা দিল। তবে সে স্বস্তি মিলল রিফার সান্নিধ্যে। অথচ এই মেয়েটা কতদিন নিজে থেকে সৌদের পিছে ঘুরেছে সৌদ পাত্তা দেয়নি। এই খবর আগে জানলে প্রথম দিনই স্বস্তি দেয়নির হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে নিত। তবুও ভালো চিরতরে হারিয়ে ফেলেনি, বরং চিরদিনের জন্য নিজের জীবন সঙ্গিনী রূপে পেয়েছে। সৃষ্টিকর্তা তাকে নিজে সৌভাগ্য দান করেছেন। আধারেই হাত বাড়িয়ে সৌদ রিফার হাতের উপর হাত রাখল। হঠাৎ স্পর্শে রিফা চমকে উঠল। মন মস্তিষ্ক উভয় বলছে হাত ছাড়িয়ে নিতে। হটকারিতা না করে রিফা কিছুটা সময় নিল। এক সময় সে নিজে সৌদের পিছু নিয়েছিল। পথের ধারে পুকুর পাড়ে একাকী রাজকুমারকে দেখে যুবতী মনে বসন্তের দোলা লেগেছিল। রূপের ঝলকানিতে সাময়িক মোহে পড়েই আসতে যেতে সৌদের দিকে তাকাত, কিন্তু উদাসীন রাজকুমারের সেদিকে ধ্যান নেই। লুকিয়ে চুপিয়ে তার দিকে চেয়ে থাকা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়েছিল। এরপর টিউশনিটা হাতছাড়া হয়ে গেল। অতিরিক্ত 1 ঘন্টা ব্যয়ের জন্য রিফা নিজে পুকুর পাড়ে বসে সময় কাটাতে শুরু করলো। একাকী রাজকুমার রিফার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেল।
সাময়িক মোহ থেকেই সে রিফার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ভালোবাসার প্রথম অনুভূতি রিফাকে অনেক দূর নিয়ে গিয়েছিল, অথচ সৌধ সেই খবরটুকু জানতই না। রিফার পরবর্তী আচরণ তার কাছে ছ্যাঁচড়ামি মনে হওয়া স্বাভাবিক। রিফা তার জীবনে জোর করেই জায়গা করে নিতে যাচ্ছিল। সেদিন সৌদের থেকে শোনা কটু কথাগুলো রিফার অনুভূতিকে লাগাম পড়ানোর জন্য জরুরি ছিল। নিজের আচরণে রিফা নিজেই আর লজ্জিত। পুরনো কথা ভেবে বর্তমান নষ্ট করার মতো বোকামি রিফাকে মানে না। বিয়ের পর আর কোনো পথ খোলেনি। নিজেকে ধাতস্থ করে রিফা বলল, শুনুন। বলো। অন্ধকারে তাকিয়েই সৌধ জবাব দিল, মা হঠাৎ ওভাবে রিয়েক্ট করে বসবে আমি বুঝতে পারিনি। আপনিও মায়ের কথায় তাল মিলিয়ে এত কিছু না করলেও পারতেন। মা হয়তো আর 2-4টে মার দিয়ে খানিকক্ষণ বকে শান্ত হয়ে যেত। আপনি তালে তাল মিলিয়ে পরিস্থিতি আরো ঘোলা করে ফেলেছেন। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। আজকের ঘটনায় আমাকে দোষারোপ করতে চাইলে করতে পারো। আমি মাথা পেতে নিব। এভাবে জোর করে আপনার বিয়ে দিয়ে দিল, আপনার আফসোস হচ্ছে না? আফসোস হবে কেন? আর জোর করে বিয়ে দিয়েছে মানে? ঠিকভাবে মনে করে দেখো, আমাকে কেউ জোর করেনি। বরং আমি নিজে থেকে বিয়েতে মতো দিয়েছি, বিয়ের যাবতীয় আয়োজন করেছি। বিয়েটা আপনি মন থেকে মেনে নিচ্ছেন? আমি ভেবেচিন্তে এই সারা জীবনের জন্য তোমার হাত ধরেছি। তাহলে ধরে নিন আজকে আমাদের প্রথম আলাপ হয়েছে। পুরনো কথা ভুলে যান। আশ্চর্য, এমন সুন্দর মুহূর্ত ভুলে যাব কেন? আপনাকে অকারণ বিরক্ত করেছি, অযথা বক বক করেছি, আপনার বকা খেয়েছি, এগুলো সুন্দর মুহূর্ত? ভীষণ সুন্দর মুহূর্ত, মধুর স্মৃতি। আমি আজীবন মনে রাখবো। অন্ধকারে হাসতে হাসতে সৌধ জবাব দেয়। রাতের অন্ধকারে সৌধের মুখ দেখা যাচ্ছে না ভেবে রিফার খুব আফসোস হলো। এই মানুষটা হাসতেও পারে। হাসলে দেখি কেমন দেখায়? ইস, দেখা হলো না। আপনার বাবা কোথায়? আছে নিজের মতো। আপনার সাথে নেই কেন? কোথায় থাকেন উনি? মায়ের মৃত্যুর পর আমাদের দুজনের জীবন বদলে গেছে। মায়ের অকাল মৃত্যুর পেছনে বাবার কিছুটা হলেও ভূমিকা আছে। সেই অপরাধ বোধ থেকেই উনি নিজেকে কাজে ব্যস্ত রাখতেন, এমনকি আমার থেকে দূরে থাকতেন। আমি নিজেও ঘরবন্দি থেকেছি অনেকদিন। এরপর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বাইরে যাতায়াত করতাম। ধীরে ধীরে আমাদের মাঝে আরো দূরত্ব বেড়েছে। একসময় বাবা কানাডায় নামকরা হাসপাতালে কাজের অফার পেলেন। আমাকে সাথে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি তখন মেডিকেলের স্টুডেন্ট। এমবিবিএস শেষ করার পর বাবা আবার যাওয়ার কথা তুলেছিল, আমি মানা করে দিয়েছি। মানা করার পরও তেমন একটা লাভ হয়নি, কারণ এখন পর্যন্ত কানাডায় সেটেলড হওয়ার কথা বলেই যাচ্ছেন। বৃদ্ধ বাবাকে একা বিদেশে ছেড়ে দেওয়া আপনার উচিত হয়নি। আপনিও চলে যেতে পারতেন। আমি চলে গেলে তোমার সাথে দেখা হতো কি করে? তখন আমার সাথে দেখা না হলেও অন্য কারোর সাথে ঠিক দেখা হয়ে যেত। আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তো আপনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার দীর্ঘদিন পুষে রাখা ঝামেলাগুলো বিদায় নিচ্ছে। নিজের লুকিয়ে রাখা কষ্টগুলো এতদিন কাউকে বলা হয়নি। আজকে তোমাকে বলে ভীষণ হালকা লাগছে। দুঃখের কথা কাউকে বলতে ইচ্ছে করে না। তুমি প্রথম দিয়ে আবার লুকানো ব্যথার কথা শুনলে। কিছুক্ষণ ভেবে আবার দ্রুত সৌধ বলল, সরি সরি, তুমি দ্বিতীয়। তুমি বাদেও আরেকজন জানে। এতক্ষণ রিফার খুব ভালো লাগছিল। নিজেকে স্পেশাল একজন মনে হচ্ছিল। সৌদের একান্ত ব্যক্তিগত কথা শুধুমাত্র সেই জানে। কিন্তু এখন শুনছে আরেকজনও আছে। কে সেই ব্যক্তি জানার প্রবল আগ্রহ জাগছে। কে সেই আরেকজন? রিফার প্রশ্নের বিপরীতে অনেকক্ষণ সৌদ কোনো জবাব দিল না। মুখ ফসকে কথাটা বলে ফেলে নিজেই ফেসে গেছে। সৌদ যখন মনে মনে কথা গুছাচ্ছিল, রিফার সন্দেহ তরতারিয়ে বাড়ছে। এতক্ষণ কথা ফোরাচ্ছিল না, এখন কি সেই ব্যক্তি জানতে চাইলে এমন নীরবতার কারণ কি? অন্ধকারেই রিফা সৌদের দিকে ঘুরে বসল। সোজাসুজি তার দিকে তাকিয়ে আছে, অথচ সৌদ সামনের দিকে ফিরে কি যেন ভাবছে। মিনিট কয়েক বিরতির পর সৌদও ঘুরে বসল। রিফার দুহাত নিজের হাতে বন্দি করে সোজা রিফার চোখের দিকে তাকালো। রাত বেড়ে চলায় চাঁদ খানিকটা পূর্ব দিকে হেলেছে। চাঁদের আলোয় রিফার মুখটি আবছা দেখা যাচ্ছে। তার চোখে মুখে অগাধ প্রশ্ন, যার উত্তর কেবল সৌদের নিকট। সৌদ বলল, মেডিকেল কলেজে আমাদের ব্যাচে আমরা 30 জন স্টুডেন্ট ছিলাম। আমাদের সবার মধ্যে সবচেয়ে চঞ্চল ছিল লগ্ন, আর সবচেয়ে শান্ত ছিলাম আমি। বন্ধুদের সাথে আড্ডা, হই হুল্লোড়ে লগ্নের জুড়ি নেই। নিজে যেমন হই হুল্লোড় করতো তেমনি আশেপাশে সবাইকে সাথে নিত।
ক্লাসের সবাই লগ্ন বলতে পাগল। ওদের আড্ডার মাঝে আমি কখনো থাকতাম না। খুব প্রয়োজন ছাড়া আমাদের কথা হতো না। এই ব্যাপারটি লগ্নের পছন্দ ছিল না। সে আমার পেছনে পড়ে গেল। নিজেকে থেকে এসে কথা বলতো, আড্ডায় আমাকে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো। আমি লাইব্রেরি গেলে সেও আমার সামনে চেয়ার টেনে বসে পড়তো। আমার শান্ত স্বভাব তার পছন্দ হয়ে গেল, আর আমার তার চঞ্চলতা। আমরা একজন আরেকজনকে কখনো সরাসরি নিজেদের পছন্দের কথা বলিনি, কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে তখন আমাদের কথা। আমাদের কানেও ক্যাম্পাসে চলতে থাকা কথাগুলো এসেছে, কিন্তু কেউ কারোর সাথে এ নিয়ে আলোচনা করিনি। ব্যাপারটা বরাবর এড়িয়ে যেতাম। একে অপরের কাছে কনফেস না করলে আমরা দুজনেই জানতাম আমরা দুজন দুজনকে কতটা পছন্দ করি। একজন আরেকজনকে ছাড়া চলতোই না। দুজন দুজনের মাঝে এতটাই বিভোর ছিলাম যে কিভাবে কলেজে পড়াকালীন সময়টা ফুরিয়ে এলো টেরই পেলাম না। ইন্টার্নি চলাকালীন ব্যস্ততা বাড়লো, সেই সাথে আমাদের দূরত্ব। বাড়তে থাকা দূরত্বে যে ফাঁকা স্থান তৈরি হয়েছিল সেখানে খুব সহজেই আরেকজন জায়গা করে নিয়েছে। ইন্টার্নি শেষ হওয়ার পরপরই আমাদের কলেজের একজন নতুন প্রফেসরের সাথে লগ্নের বিয়ে হয়ে যায়। অথচ তখনও আমাদের টুকটাক ফোনে কথা হতো। আমি জানতাম আমাদের মাঝে সব আগের মতোই আছে, কিন্তু কখন যেন লগ্ন আমাকে ছেড়ে অনেকটা পথ এগিয়ে গেছে। রাগে দুঃখে রিফার মাথা ঠিকঠাক কাজ করছে না। সে কিনা এতটাই বোকা। একটা ছেলে থেকে এত হেলাফেলা করছে দেখেও একবারও তার মাথায় আসেনি যে ছেলেটার গার্লফ্রেন্ড থাকতে পারে। নিজের উপর হওয়া রাগের বহিঃপ্রকাশ ঘটালো সৌদকে কথা শুনিয়ে। সৌদের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই জন্যে আমাকে অমন করে পায়ে মারিয়ে যেতেন। আমি কতই না বোকা একটা মেয়ে। একবারও মাথায় আসেনি এত সুন্দর একটা ছেলে এখন সিঙ্গেল থাকবে কি করে। একবারও ভাবিনি তার গার্লফ্রেন্ড থাকতে পারে, প্রেমে ছ্যাঁকা খেয়ে এসে দেবদাসও হতে পারে। ছি ছি, আমি কত বোকা। রিফার প্রতিক্রিয়া দেখে সৌদ খুব মজা পেল। রাগের মাথায় মেয়েটা তাকে কমপ্লিমেন্ট দিয়ে বসে আছে। রিফার দুহাত আবার ধরে বলল, রিফাতুন, তুমি কি আমাকে এইমাত্র সুন্দর বললে? আরে রাখুন আপনার সুন্দর। আপনার মনে এক মেয়ের বাস, আবার ঘরে আরেক মেয়ে। ছাড়ুন, আমার হাত ছাড়ুন। সৌদ হাত ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে বলল, লগ্ন চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম খুব কষ্ট হবে হয়তো, কিন্তু তেমন কিছুই হয়নি। আমাদের দুজনের মধ্যে বিশেষ কোনো অনুভূতি ছিলই না। আমাদের একসাথে সময় কাটাতে ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো। হয়তো বন্ধুত্বকে আমরা ভালোবাসার নাম দিয়ে ফেলেছিলাম। ওই মেয়েকে ভালোবাসেন বলেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। লগ্নের কথা ভেবে তোমাকে ফিরিয়ে দেইনি। লগ্ন হঠাৎ ওভাবে বিয়ে করে আমার বিশ্বাস ভেঙেছে। আমাকে বলতে পারতো। আমরা দুজনে বসে কথা বলতাম। আমি ওকে কখনো আটকে রাখবো না, এইটুকু বিশ্বাস তার করা উচিত ছিল। আমার সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ রাখার সময় সে অন্য একজনের সাথে রিলেশনশিপে ছিল। ওকে ভুলে গেলে ওর দেওয়া ধোকা ভুলতে পারিনি। এজন্যই পরবর্তীতে কাউকে বিশ্বাস করতে পারতাম না। দরকার নেই বিশ্বাস করার। হাত ছাড়ুন আপনি। রিফা জোর করে হাত ছাড়িয়ে রুমে চলে গেল। রুমের লাইট অফ করে এক পাশের বিছানায় শুয়ে পড়ল। ওর পেছনে সৌধ রুমে এসে দেখল রিফা মুখ ফুলিয়ে ঘুমাতে যাচ্ছে। অন্ধকারে হাতে সৌধ নিজের বিছানার অপর দিকে শুয়ে হাত বাড়িয়ে রিফাকে কাছে টেনে নিয়ে পেছনা থেকে জড়িয়ে ধরল। কোমরে সৌধ হাত ছুতেই রিফা দ্রুত সে হাত সরানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। সৌধ ছেড়ে না দিয়ে আরো ঘনিষ্ঠ হয়ে এলো। দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রিফার চুলে মুখ গুজে বলল, আমার মনে কিংবা ঘরে উভয় জায়গায় শুধু তোমার রাজত্ব। প্রিয় মানুষটিকে এত কাছে পেয়ে ভালো লাগায় বিবশ হয়ে গেছে রিফা। সৌদের কথায় চোখ জুড়ে জল নেমে এলো। নাক টানতে টানতে বলল, আমি সকালেই মায়ের কাছে চলে যাব। মুচকি হেসে সৌদ বলল, এই ভুতুড়ে বাড়িতে আমাকে একা রেখে যাবে? কি নিষ্ঠুর তুমি। সকালবেলা রিফা নিজে থেকেই রান্নাঘর খুঁজে নিল। ঘরে খুব একটা বাজারই নেই। ব্রেড জ্যাম অমলেটের ফ্রিজে রাখা দুধ বের করে গাঢ় লিকারের দুধ চা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখতেই সৌদ ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে বসলো। আলমারি থেকে রিফা একটা বাটিক প্রিন্টের নীল শাড়ি বের করে পড়েছে দেখে সৌদের খুব ভালো লাগলো। মায়ের গাড়িগুলো কতদিন অবহেলায় পড়েছিল। তবুও রিফার জন্য কিছু কেনাকাটা করতে হবে। নাস্তার দিকে তাকিয়ে বাজার সদাই এর কথা মনে পড়ল। বেশিরভাগ সময় আমি বাইরে খেতাম, তাই ঘরে তেমন কিছু নেই। কি কি কিনতে হবে তুমি একটা লিস্ট করে ফেলো। রিফা গোমরা মুখে চায়ে চুমুক দিয়ে বলল, আপনার ঘরের জন্য কি কিনবেন তা নিজে ঠিক করুন। আমি একটু পরেই বিদায় নিচ্ছি।
সৌদ ভাবলো রাতের রাগ এখনো যায়নি। অভিমান ভাঙাতে হবে, কিন্তু কিভাবে তা জানা নেই। নাস্তা শেষে রিফা রান্নাঘর পরিষ্কার করলো, ঘর গুছালো, ঝাড়ু দিল। পুরোটা সময় সৌদ তার পিছে পিছে হেঁটে বেড়াচ্ছে দেখে রিফা বিরক্ত হয়ে বলল, এমন পিছন পিছন ঘুরছেন কেন? চলো না কেনাকাটা করে আসি। কেনাকাটা করে কি হবে? আমি এই ঘর গুছিয়ে এই মায়ের কাছে চলে যাচ্ছি। গতকালকে তো বললে আর ওখানে যাবে না। নিজের মায়ের কাছে যাব না কেন? আমি ভুল করেছি তাই মা বকেছে, শাস্তি দিয়েছে। তাই বলে আমি রাগ করে থাকবো? মায়ের উপর রাগ করতে হয় না। সৌদ পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, স্বামীর উপরেও রাগ করে থাকতে হয় না। ঘরের কাজ শেষ করে রিফা সত্যি তৈরি হয়ে বাড়ির বাইরে এলো। সৌদ এলো পিছু পিছু। সৌদকে দেখে রিফা বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? আজকে ডিউটি নেই? আমাকে একটা রিক্সা ডেকে দিয়ে কাজে যান। বিয়ের পর দিন বরকে কর্মক্ষেত্রে যেতে হয় না। সৌদ রিক্সা আনলো না। গ্যারেজ থেকে বাইক এনে রিফাকে উঠতে বলল। রিফা স্বাভাবিকভাবে বাইকে উঠে বসলো, কিন্তু মুখে রাজ্যের বিরক্তি ফুটিয়ে বলল, আপনি আমার সঙ্গে কেন যাচ্ছেন? সকালবেলা রিক্তা ফোন করে দুজনকে যেতে বলেছিল। সে কথা রিফাকে জানানো হয়নি। রিফার হয়তো তার বাড়ির কথা মনে পড়ছে তাই সকালবেলা বেরিয়ে পড়েছে, কিন্তু নিজের সংসারের কথাও ভুলেনি। সবকিছু গুছিয়ে তবেই বের হয়েছে। অথচ সৌদকে দেখাচ্ছে সে রেগে মায়ের বাড়ি চলে যাচ্ছে। সৌদ সব বুঝে রিফার অভিমান উপভোগ করতে বলতে, তুমি যদি আর না আসো তাই আমি নিয়ে যাচ্ছি, আবার আমি সাথে নিয়ে আসবো। ভুতুরে বাড়িতে একা থাকতে আমার ভীষণ ভয় করবে। পেছনে বসে রিফা ভালো লাগায় আর একটুখানি ডুবে গেল। ভালোবেসে দুহাতে সৌদের কোমর জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। পৌঁছাতে কতক্ষণ লাগবে লাগুক, এই মানুষটির উপর সব ভার ছেড়ে সে এখন একটু নির্ভর হতে চায়। সমাপ্ত।